গুড ইভিনিং। নমস্কার, আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। টক শো উইথ তামান্না নিয়ে আজকে একটা নতুন সেশনে আবারও আমরা চলে এসেছি। আজকে আমাদের এপিসোড 24। তো আজকের এপিসোডে যেটি আলোচনা হতে চলেছে সেটি অত্যন্ত ডিমান্ডিং এবং সকলের জানার জন্য একটা বেশ ইন্টারেস্টিং টপিক হতে চলেছে, যেটা নিয়ে আমি অনেক কোয়ারি পেয়েছিলাম। সেটা হচ্ছে এফেক্টস অফ স্লিমিং শেকস, বেসিক্যালি এফেক্টস অফ পাউডার প্রোডাক্টস বা পাউডার সাপ্লিমেন্টস অ্যান্ড ডিটক্স আইটেমস। ডিটক্স যে সমস্ত খাবারগুলো আমরা খাই, ডিটক্সের অনেকগুলো ভাগ রয়েছে: ডিটক্স টি, ডিটক্স ওয়াটার, ডিটক্স প্রোডাক্ট এবং সাথে সাথে প্রোটিন পাউডার, প্রোটিন সাপ্লিমেন্টস। এই সব কিছু নিয়ে আজকের আলোচনা থাকবে। তো আজকে আমাদের সাথে যিনি রয়েছেন, আহ, আমাদের স্পিকার আজকের এবং গেস্ট, ময়ূরিকা ম্যাম। ময়ূরিকা ম্যাম নিজে একজন নিউট্রিশনিস্ট প্লাস একজন নিউট্রি এডুকেটর। থ্যাংক ইউ ম্যাম আমাদেরকে টাইম দেওয়ার জন্য। তো আজকের এই টপিকটা অনেকটা শিক্ষণীয় বিষয়, আমরা অনেক কিছু জানতে পারবো। আর দৈনন্দিন জীবনে যে সমস্ত এই জিনিসগুলো বা খাদ্য বস্তুগুলো রেগুলারলি ব্যবহার করে থাকেন, অনেকেই করেন, তো বা অনেকে করেন না, জানতে চান, সেগুলো নিয়েও আমরা আস্তে আস্তে জানবো। তো আমরা মূল সেশনটায় চলে যাব। তো আজকে যেটা আমি হেডিং দিয়েছি বা আমাদের যে টপিকের মূল যে শিরোনাম, সেটা ছিল সাপ্লিমেন্টস বা পাউডার সাপ্লিমেন্টস। তো সাপ্লিমেন্টস নিয়েই প্রথমে আমরা কথাটা শুরু করব। সেটা হচ্ছে সাপ্লিমেন্টস। সাপ্লিমেন্টস মানেটা কি, বা সাপ্লিমেন্টস কি, অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টসটা কিভাবে ব্যবহার হয়, বা আমরা যারা সাপ্লিমেন্টস রেগুলার ইউজও করি সেগুলোর অ্যাকচুয়ালি কাজ কি, সেটা যদি আপনি আমাদের সাথে শুরু করেন। নিশ্চয়ই। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ যে আমাকে এখানে ডাকার জন্য, এটা ভীষণই ভালো লাগছে। আচ্ছা, সাপ্লিমেন্টস বলতে এক্স্যাক্টলি যেটা বোঝানো হয় যে যখন কোনো একটা আমরা খাবার হয়তো খাচ্ছি কিন্তু আমাদের নিউট্রিয়েন্ট যেটা প্রত্যেকের জীবনে প্রয়োজন, এখন অ্যাকর্ডিং টু সেক্স, অ্যাকর্ডিং টু এজ, তাদের কাজের ধরন সবকিছু নিয়েই আমাদের প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট আরডিএ রয়েছে, সেটা আমরা কম বেশি মোটামুটি জানি। সেই জায়গাটা যদি কমপ্লিট না হয় তখন আমরা বলছি যে সাপ্লিমেন্টস দাও। কিন্তু এবার সেই সাপ্লিমেন্টস মেইনলি যারা কনজিউম করছে, যারা আজকে জিমে যাচ্ছে, যারা বডি বিল্ড করছে বা অ্যাথলেট, স্পেসিফিক্যালি সাপ্লিমেন্টস নেওয়ার বিষয়টা শুরু হয়েছিল যারা স্পোর্টস পার্সন, অ্যাথলেট, বিভিন্ন আউটডোর গেমসের সাথে যারা জড়িয়ে রয়েছে তাদের জন্য। ইদানিংকালে সাপ্লিমেন্টসটা কিন্তু এখন একটা ঘরে ঘরে চলে এসেছে, যে সাপ্লিমেন্টস না খেলে বোধহয় আমার পুষ্টিটা কমপ্লিট হচ্ছে না। আমি ডায়েটিশিয়ানের কাছে যাব, কিন্তু ডায়েটিশিয়ান আমাকে সাপ্লিমেন্ট প্রোভাইড না করলে তখন আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে, একটু সাপ্লিমেন্টস দিল না। কিন্তু সাপ্লিমেন্টস বিষয়টার কিন্তু সেই রকম প্রয়োজনটাও নেই। আমার যদি সারাদিনে আমার নর্মাল খাবার থেকে কমপ্লিট হয়ে যায় সেই পুষ্টির চাহিদাটা, তাহলে অকারণে আমি সাপ্লিমেন্টস খেলে তো আমার এক্সট্রা ডোজ চলে আসছে, তাই না? টক্সিসিটি বলেও আমাদের নিউট্রিশনে একটা টার্ম আছে, হাইপার ভিটামিনোসিস বলেও একটা টার্ম আছে। এখন মানুষ ভাবে যে ম্যাল নিউট্রিশন মানেই বোধহয় খেতে পায় না, আন্ডার নিউট্রিশনে ভুগছে। কিন্তু ম্যাল নিউট্রিশন কথাটার মধ্যে আমার ওভার নিউট্রিশনও আছে, হাইপার ভিটামিনোসিসও রয়েছে, টক্সিসিটিও রয়েছে, ইমব্যালেন্সও রয়েছে, সেইগুলোও জানতে হবে। এবার আমার প্রয়োজন নেই আমি প্রোটিন সাপ্লিমেন্ট নিলাম কি ভিটামিন সাপ্লিমেন্ট নিলাম, মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস নিয়ে বসে রইলাম, এবার সেটা দেখা গেল আস্তে আস্তে গিয়ে আমার অ্যাডভার্স এফেক্ট ক্রিয়েট করলো। তো সেটা তো আমার ঠিক নয়। তাই আগে অবশ্যই জেনে নেওয়া উচিত কোন জায়গাটায় সাপ্লিমেন্টস এর প্রয়োজন রয়েছে। আর সাপ্লিমেন্টস অনেক রকমের হয়ে থাকে, শুধু যে প্রোটিন সাপ্লিমেন্টসই হবে তা তো নয়। প্রোটিনের মধ্যেও আমরা অ্যামাইনো অ্যাসিড স্পেসিফিক কিছু সাপ্লিমেন্ট বুঝে থাকি, যেমন বিসিএ, মানে ব্রাঞ্চ চেন অ্যামাইনো অ্যাসিড যে সাপ্লিমেন্টস গুলো আজকে যারা জিম জয়েন করছেন, বিশেষ করে যারা বাইসেপ ট্রাইসেপ বানানোর জন্য একদম মানে উঠে পড়ে লেগেছেন, সেই ক্ষেত্রে কিন্তু বিসিএ এটা ভীষণ কমন একটি সাপ্লিমেন্ট। পাশাপাশি ওয়ে প্রোটিন রয়েছে, কেজিন প্রোটিন রয়েছে, সয়া প্রোটিন রয়েছেন, যারা ভেগান তারা সয়া প্রোটিনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, পি প্রোটিন সাপ্লিমেন্ট রয়েছে, রাইস প্রোটিন সাপ্লিমেন্টস। এবার কথা হলো আমি কোন সাপ্লিমেন্টটা চুজ করব। বাজারে প্রচুর সাপ্লিমেন্টস রয়েছে, কোম্পানির কথা ছেড়েই দিলাম, আমি জাস্ট কোন সাপ্লিমেন্ট চুজ করব সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমার মনে হয়, তাই না? তাই অকারণে সাপ্লিমেন্টস এর পেছনে ছোটার থেকে আগে আমি নর্মাল খাবারটা খাই, দেখি আমার চাহিদা পূরণ হচ্ছে কিনা, যদি না হয় তখন না হয় যাবো সাপ্লিমেন্টস এর দিকে।
একদম তাই, খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন। কারণ অনেকের ধারণাই থাকে না যে সাপ্লিমেন্ট ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। মানে নামটা শোনার পর থেকেই সবাই ওইদিকে ঝুঁকতে থাকে। এবার আপনি যেরকম বললেন যে সাপ্লিমেন্ট তো অনেক রকমের হয়, কেসিন আছে, বিসিএ আছে, সোয়া আছে, ওয়ে আছে। তো এগুলো না জেনেও কিন্তু মানুষ অনেক সময় ইনটেক করে ফেলে। তো এবার এই দিকটা তো পাউডারের দিকটা গেল, কিন্তু সাপ্লিমেন্টস এর অনেক রকমের প্রকারভেদ থাকে। মানে টাইপস অফ সাপ্লিমেন্টস অনেক রকমেরই হয়, যে শুধুই যে পাউডার প্রোডাক্ট হবে এরকমও নয়। তো সাপ্লিমেন্টস মানে আমরা এক্সট্রা পুষ্টি যখন নিতে চাইছি, বা সাপ্লিমেন্টারি ফিডিং যাকে বলি, বা বাংলায় বললে সম্পূরক খাদ্য, যা খাচ্ছি তার থেকেও এক্সট্রা এক্সট্রা কিছু। খাবার আমরা চাইছি, তো সেটাই আর কি সাপ্লিমেন্টস এর মধ্যে পড়ছে। তো আমরা যদি সাপ্লিমেন্টকে ক্যাটাগরাইজড করি, তো সেই ক্ষেত্রে সাপ্লিমেন্টের বিভাগগুলো কি কি পড়বে, মানে এখানে কোন কোন খাবার, বা এর মধ্যে কি মেডিসিন পড়তে পারে, নাকি শুধু পাউডার প্রোডাক্ট পড়বে? এর যে শ্রেণীবিভাগ যদি আমরা করি, তাহলে কোন কোন জিনিসগুলোকে আমরা এর মধ্যে রাখতে পারবো? এক তো প্রথমত অবশ্যই প্রোটিন সাপ্লিমেন্টস যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যেটা ভিটামিন সাপ্লিমেন্টস যাচ্ছে, কিছু আছে যেগুলো আমরা বলে থাকি নিউট্রাসিউটিক্যালস প্রোডাক্টের আওতায় পড়ছে। এবার নিউট্রাসিউটিক্যালস কেও কিন্তু আমরা সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করছি। যেরকম আমি যদি বলি আজকে অনেক সময় হয় যে মোরিঙ্গা পাউডার, সেটাও কিন্তু মানুষজন খাচ্ছে সাপ্লিমেন্টস হিসেবেই তারা কনজিউম করছে। স্পিরুলিনা সাপ্লিমেন্টস হিসেবেই তারা কিন্তু এখন কনজিউম করতে শুরু করেছে, যে সকালবেলায় জলে গুলে 1 চামচ খেয়ে নিলাম অ্যাজ আ সাপ্লিমেন্ট, যেহেতু প্রোটিন সোর্স। তো এইগুলোও যেমন সাপ্লিমেন্টসে পড়ছে। পাশাপাশি আমরা অনেক সময় যেটা দেখি যে জিনসেং এর মতন কিছু প্রোডাক্ট রয়েছে, সেইগুলোও সাপ্লিমেন্টস হিসেবে ইউজ হচ্ছে। কার্নিটিন সেটাও সাপ্লিমেন্টস হিসেবে ইউজ হচ্ছে। আবার বিটরুট এক্সট্র্যাক্ট সেটাও সাপ্লিমেন্টস হিসেবে ইউজ হয় কিন্তু। তো সেখানে আমরা ফ্রুট এক্সট্র্যাক্ট কেও আমরা সাপ্লিমেন্টস হিসেবে নিতে পারি। সেই দিক থেকে বলতে গেলে সেখানে বিটরুট হতে পারে, সেখানে স্ট্রবেরির এক্সট্র্যাক্ট হতে পারে। তাই বলে এটাও নয় যে আমরা দোকানে যেরকম দেখি যে প্যাকেজ যে ড্রিঙ্ক গুলো হয়, সেইটা কিন্তু অ্যাজ আ সাপ্লিমেন্ট হিসেবে কনজিউম করলে বেকার যাবে, কারণ সেখানে মেনলি থাকে আমাদের সুগারি প্রোডাক্টস গুলো, তাই না? এবার একদমই ঠিক যে জায়গাটা আপনি বললেন যে অনেক রকমের জিনিসই আমাদের বাজার চলতি রয়েছে। তো সেটা ভিটামিনের দিক দিয়ে বলতে গেলেও সাপ্লিমেন্ট, যেমন এখন আমরা যদি ইন্ডিয়ানদের ক্ষেত্রে দেখি, বা আমাদের নর্মাল জীবনযাত্রায় যদি সাধারণ মানুষদেরও যদি দেখি, তাদের যদি ভিটামিন ডি টেস্ট আমরা করি, তো দেখবো যে যেখানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমরা যে ভিটামিন ডি এর কোর্স করানো হয় 60K বা D3 বলে যে সমস্ত ট্যাবলেটস গুলো রয়েছে, তো সেইগুলো সাপ্লিমেন্টস এর মধ্যেই পড়ে যাবে। একদম, যখন আমার ভিটামিন সাপ্লিমেন্ট তো আছেই। পড়ে যাচ্ছি স্কারসিটি অফ কিছু একটা পুষ্টি উপাদান, মানে নিউট্রিয়েন্টস এর, সেটার যখন অভাব হচ্ছে, তারপর সেটাকে যদি আমরা খাবারের মাধ্যমে বা যে কোনো ধরনের ফুড সোর্সের মাধ্যমে যদি খেয়ে থাকি, এক্সট্রা যেমন আপনি বললেন স্পিরুলিনাও হচ্ছে, তো সেই জায়গায় যে যে অ্যালগি ওটাকেও আমরা খাচ্ছি, আবার কোনো ফ্রুট এক্সট্রাক্ট সেটাও খাচ্ছি, সেগুলো সবই সাপ্লিমেন্টস এর মধ্যে পড়ে যাচ্ছে। এবার অনেকেই যারা বাচ্চারা আছে, তাদেরকে অনেক সময় দেওয়া হয় কিছু, মানে ডক্টরে প্রেসক্রাইব করে থাকেন, মানে সমস্ত যে ভিটামিনস এর যে টোটাল একটা কোর্স দেওয়া হয়। তো সেই জায়গাতে দেখেছি আমি বেশিরভাগই যে পুরো ভিটামিনের কোর্সটাই কমপ্লিট করানো থাকে, তো সেটাকেও আমরা এজ এ সাপ্লিমেন্টস তো হিসাবে বলতেই পারি। একদমই একদম, তাই। তো সেটা তো সেই বলতেই। জায়গা থেকে সাপ্লিমেন্টস এর ব্যবহারগুলো চলে আসে। এইবার আরেকটা বিষয় আমি একটু ইন্টারাপ্ট করছি তামান্না, সেটা হচ্ছে যে হুম, এই যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কথাটা তুমি বললে, ঠিক আছে, সাপ্লিমেন্টস হিসেবে তো বিভিন্ন কোম্পানির ওষুধ তো রয়েছে, 8 উইকস হুম, খাও, তারপরে মানে 15 ডেজ এর গ্যাপে খাও। এবার এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা শুধুমাত্র আমাদের একটা ধারণা আছে তো যে সূর্যের আলোয় গেলেই ভিটামিন ডি পাওয়া যাবে, এই এই একটা ধারণা তো আছে না, মানুষের চলেই আসে। কিন্তু সেটা ছাড়াও ফ্যাটের ডেফিসিয়েন্সি হলেও যে ভিটামিন ডিটা ডেফিসিয়েন্ট হতে পারে, মানে আমি বলছি চাইছি যে গুড ফ্যাটস যেগুলো রয়েছে, এখন সেই গুড ফ্যাটস গুলো যদি শরীরে না থাকে, তাহলে ভিটামিনটা অ্যাবজর্ব হবে কি করে, আজকে ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো। তাহলে সেই দিক থেকেও আমাকে ভাবতে হবে যে আমার খাবারে গুড ফ্যাটস গুলো, ফ্যাটস মানে আবার মানুষের একটা ধারণা তো ফ্যাট মিনস ব্যাড, সেটাও যেমন নয়, কিন্তু ফ্যাট খেতে হবে মানেই আমি তেলে ভাজার দোকানে লাইন দিলাম, সেটাও কিন্তু নয়, তাই না? শীতকাল আসছে, প্রচুর ধরনের মেলা, প্রচুর কিছু খাবারের স্টল, এবং হুম, সেখানেতে অনেক রকমের ফ্রাইড আইটেমস, তো ফ্যাট খেতে হবে ডায়েটিশিয়ান বলেছে,
তাই জন্য আমি ওখানে লাইন দিই সেটা নয়। সো গুড ফ্যাটস, ওমেগা 3 যে সোর্সেস গুলো রয়েছে সেটা যদি থাকে প্রপার অ্যামাউন্টে, তাহলে কিন্তু এত আজকালকার ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা হওয়ার চান্সেস কিন্তু আস্তে আস্তে কমে যায়। এবার সেইটা হচ্ছে না, তাই জন্য এই জায়গাটায় সাপ্লিমেন্টস এর প্রয়োজন আছে। একদমই তাই, কারণ এখন তো মানুষ একটু বেশি কনসার্ন হয়ে গেছে নিজের হেলথ নিয়ে, তো সেই ক্ষেত্রে কি করে, বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাট খাওয়া মানে তেল খাওয়াটাও অনেকেও ছেড়ে দেয়, এরকমও করে। তো সেই জায়গা থেকে তাদেরও দেখা গেছে যে D3 ডেফিসিয়েন্সি রয়েই যায়। এই সমস্যাগুলো খুবই মানে গোড়ায় গলদ হয়ে রয়ে যায় আর কি। তো যাই হোক, আমরা সাপ্লিমেন্টস নিয়েই কথা বলছিলাম। তো সাপ্লিমেন্টস এর জিনিসটাকে আমরা বুঝলাম, কিন্তু সাপ্লিমেন্টস কখন আমরা খাবো, বা একটা মানুষ সাপ্লিমেন্টস এ যাবে কখন, বা কোন সময় নেবে, বা নিলে কেনই বা নেবে, এটার কি কোনো পার্টিকুলার একটা জায়গা থেকে যায়, বা কোনো পার্টিকুলার একটা সিচুয়েশন থাকে যখন একজন মানুষ সাপ্লিমেন্টস নেবে বা নিতে তাকে হবে? যদি দেখা যায় যে ডেফিসিয়েন্সি রয়েছে, আজকে হয়তো দেখলাম যে আমি খুব ক্লান্তি বোধ করছি সারাদিন, মানে সেটা একদিন দুদিনের ক্লান্তিটা অন্য বিষয়, কিন্তু সপ্তাহ পর সপ্তাহ আমার মধ্যে ক্লান্তি প্রচুর রয়েছে, আমার কোথাও না কোথাও মনে হচ্ছে কি যে একটু মানে সারাদিন একটু লেথার্জি ফিল হওয়া, ব্যথা ইত্যাদি যখন আমাদের মধ্যে আসে, আমরা ডেফিনেটলি কয়েকটা টেস্ট একটুখানি মানে মনে করি যে করে নেওয়াটা উচিত। এবার সেই সব টেস্ট, ব্লাড টেস্ট করে যদি দেখা যায় যে হ্যাঁ কোনো জিনিস ডেফিসিয়েন্সি রয়েছে, তাহলে আমরা ডেফিনেটলি সাপ্লিমেন্টস এর জায়গাতে যেতে পারি। যেমন টেস্ট বলতে আমরা প্রথমেই বলি কি হ্যাঁ হাইপোথাইরয়েডিজমের টেস্টটা করো, ছেলে মেয়ে নির্বিশেষে আজকাল লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য যেগুলো হয়ে থাকে, বা আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা, কারণ আয়রন ক্যাপসুল নেওয়াটাও কিন্তু সাপ্লিমেন্ট, বা আমি যদি ফেরাস টনিক যেগুলো হয়ে থাকে সেগুলোও নিই, সেটাও কিন্তু এজ আ সাপ্লিমেন্টস নিচ্ছি। তো সেই জায়গাটা ডেফিসিয়েন্সিটা বুঝে নিয়ে আমি সাপ্লিমেন্টসটা নিলে বোধহয় বেটার হয়, রাদার দেন নাকি আমি সারাদিন হয়তো নর্মাল খাবার দাবার খাচ্ছি, হয়তো অন্য কোনো কারণে আমার বডি হয়তো ডিহাইড্রেটেড হয়ে পড়েছে, সেক্ষেত্রেও আমার কিন্তু লেথার্জি ফিল হতে পারে। সেইটা না জেনে আমি সাপ্লিমেন্টস নিতে শুরু করলাম, দেখলাম দীর্ঘদিন নিতে নিতে হয়তো আমার কিডনি স্টোন ফর্ম করলো। প্রোটিন সাপ্লিমেন্ট এক্সেস অ্যামাউন্টে যদি নিতে থাকি তো হবে, সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ বডি তো আর ওটাকে আর বের করতে পারছে না এতটা পরিমাণে, না? তাই আগে একটু রিপোর্টস গুলো দেখে নিই, দেখে নেওয়ার পর তার জন্য আগে একটু ডাক্তারের সাথে কনসাল্ট করি, একটু নিউট্রিশনিস্টদের সাথে কনসাল্ট করি, তারপরে নিজে যেটা না জেনে শুধুমাত্র গুগল করে চলে গেলাম বাজারে, সেইটা আমার মনে হয় না করাটাই ভালো। আর এইখান থেকেই চলে আসে যে বিভিন্ন ধরনের বাজার চলতি যে প্রোডাক্টস গুলো রয়েছে, সেটা যে কোনো কিছু হতে পারে, এবং খুব এটা পাউডার প্রোডাক্টস এর কথা তো আমি বলবো আগামীতে, কিন্তু সমস্যা হয়ে যায় হয়তো কারো চুল পড়ছে, কারো হয়তো স্কিনে কিছু ড্রাইনেস এসছে বা সেন্সিটিভিটি হয়ে গেছে, তো সেই জায়গা থেকে কি হয়, কোনো একটা জায়গায় গুগল শিট বা গুগল ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়, এবং সেই জায়গায় ধরে যদি চুলের সমস্যা হয় সেখানে শ্যাম্পু বা কোনো টনিক, কোনো কন্ডিশনার বা কোনো সেরাম, কোনো সলিউশন কিছু এগুলো দেওয়া হয়, এবং তার সাথে দিয়ে দেওয়া হয় অনেকগুলো সাপ্লিমেন্টস। তার মধ্যে আহ বলা হয় হয়তো যেহেতু চুলের জন্য সেই জায়গায় বায়োটিন বা হয়তো আয়রনের কোনো সাপ্লিমেন্টস, আদৌ যে তার ওটা লাগবে কি সত্যি যে তার সাথে ডেফিসিয়েন্সি হচ্ছে কেউ জানে না, কিন্তু যেহেতু হেয়ার লস হচ্ছে তাহলে বায়োটিন সাপ্লিমেন্ট, যদি স্কিনের প্রবলেম হচ্ছে এখানে ভিটামিন সি কিছু একটা, তো এরকম ভাবে কিন্তু দেদারে দিয়ে দেওয়া হয়, এবং মানুষ কিন্তু সেটা নেয়ও। এবং সেগুলো বাজার চলতি প্রোডাক্ট, এটা যেমন একটা দিক, তার সাথে সাথেও কিন্তু কিছু কিছু প্রোডাক্ট রয়েছে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের জন্যই সেগুলো এতটা প্রচার পাচ্ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যেগুলোর খুব ফোর্স সেলিং করা হয়, এরকম কিছু কিছু পাউডার প্রোডাক্ট রয়েছে যেগুলো মানুষ বিশেষ করে ওবেসিটির জন্য খেয়ে থাকেন। কারণ সাপ্লিমেন্টের জায়গাটা তো অনেকটা ভাস্ট, কোথায় আমার ডেফিসিয়েন্সি হচ্ছে তো আমি না জেনে, যেমন আপনি বললেন, শুধুমাত্র ওজন কমানোর জন্য বা অ্যাডভার্টাইজমেন্ট দেখে এটা ভালো একটা দেখানো হলো, মানে যাই হোক, বিজ্ঞাপনের জগৎ যেটা বেশ রঙিন বিজ্ঞাপনের জগৎ, সেই জায়গা থেকে মানুষ কি করে, যেটা দেখছে সেটাই নিয়ে নেয়। এবং আরো একটা ব্যাপার চলে আসে যে আমার কোনো একজন বন্ধু বা কেউ একজন সেল করছে, বা হয়তো আমার কোনো একজন পরিচিত বা প্রতিবেশী, বিশেষ করে প্রতিবেশী, তারা এখান থেকে বেনিফিট পেয়েছে, তো সেরকম কোনো একজনের থেকে মানুষ কিন্তু এই জিনিসগুলো কিনে নেয়, এবং পরবর্তীতে তারা নিজের উপর অ্যাপ্লাই করা স্টার্ট করে দেয়। তো এইভাবে বিনা প্রেসক্রিপশনে কাউকে দেখে শুনে বা অ্যাডভার্টিজমেন্টের জগতে এসে যদি কেউ এরকম ভাবে দেদারে
কোনো ধরনের পাউডার প্রোডাক্টস বা কিছু নিজের শরীরে ইনটেক করতে থাকে, তাহলে কি তার কোনো রকমের সমস্যা হতে পারে, বা আগামীতে তার এফেক্ট কিরকম হবে হেলথের উপরে? ডেফিনেটলি সেইটা তো একটা এফেক্ট আছেই। তার কারণ হচ্ছে যে আজকে বাজার চলতি প্রচুর, মানে আমি তো বলবো ভুয়ো প্রোডাক্ট রয়েছে, এটা হচ্ছে বিষয়। যেটা মানুষ, আমি খেয়েছি, আমার ভালো কতদূর এই মুহূর্তে হচ্ছে হয়তো ম্যাজিকের মতন ভালো হলো, ওই 1 মাসে 10 কেজি ওয়েট লসের মতন বিষয়, কিন্তু তারপরে দেখা গেল 6 মাস বাদে হয়তো আমার কিডনি ফেলিওর হয়ে গেল, কিংবা মানুষটা হয়তো সাডেনলি একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো। কেউ কিন্তু ভেবে দেখবে না যে ওই প্রোডাক্টটা খেয়েছি বলে তার এফেক্টটা হয়েছে। তো এইটা খুব সাংঘাতিক হয়ে যাচ্ছে। এবং এই প্রোডাক্টগুলো কতটা আইসিএমআর বেসড, কতটা আমাদের এনআইএন বেসড, তা সেখান থেকে সমস্ত স্বীকৃতি পেয়েছে কিনা, এফএসএসআই থেকে স্বীকৃতি পেয়েছে কিনা, সেই সমস্তগুলোও একটু মানুষের জেনে নেওয়াটা প্রয়োজন, একটু নিউট্রিশন লেভেলিং গুলো দেখাটা প্রয়োজন। শুধু সাপ্লিমেন্টস এর ক্ষেত্রে নয়, যে কোনো খাবারের ক্ষেত্রে একটু লেভেলিংটা বোধহয়, মানে আমি যদি হেলথ কনসিয়াস হই, এখান থেকে আজকালকার দিনের মানুষের এই জায়গাটা প্রয়োজন আছে। এই সমস্ত বাজার চলতি প্রোডাক্ট আমি অমুকের কাছে শুনলাম, এবং শুধু সাপ্লিমেন্টস এর জন্যও বলবো না, ডায়েট চার্টের ক্ষেত্রেও আমরা অনেক সময় এটা ফেস করি, যে ওই ডায়েট চার্টে তো আমার কাজ হয়েছে, তাহলে আমি এইটাই ফলো করতে শুরু করি, যে আমার বন্ধুর তো ওয়েট লস হয়েছে, বা আমার বন্ধুর তো এই প্রবলেমটা ছিল, সলভ হয়ে গেছে, আমারও আছে, তাহলে আমি এটা। কিন্তু প্রত্যেকের বডির মেকানিজম আলাদা, এটা বুঝতে হবে, এটা একটা। আর সাপ্লিমেন্টস, যে কোনো সাপ্লিমেন্টস অহেতুক যেমন খাওয়াও ভালো না, আর ভুয়ো সাপ্লিমেন্টস তো ছেড়েই দাও, সেটা তো আরোই উচিত নয়। কতটা আমার সেটা যোগ্য খাওয়ার, সেটা একটু বুঝে নিয়ে খাওয়াটা বোধহয় বেটার। একটু রিভিউ পড়ে নেওয়া, আজকাল মানুষ যেমন এত গুগল করে, একটু গুগলের রিভিউ গুলোও দেখে নেওয়া উচিত, কারণ প্রচুর মানুষ তো সেটা সঠিক ফিডব্যাকও দেয়, তাই না? তো সেটা একটু রিভিউ দেখে করলে আমার মনে হয় বেটার যাবে, খুব একটা ক্ষতি হবে না। প্রবলেমটা হয়ে যায় যখন ফোর্স সেলিং চলে আসে এবং ফোর্সফুলি সেলিং, সেই জায়গা থেকে কিন্তু আরো একটা প্রবলেম হয়েছে, যে বললাম প্রতিবেশী বা আমার চেনা জানা, সেই জায়গা থেকে কোনোভাবেই মানুষ কিন্তু মানে ডিনাই করতে পারে না, এবং সেটা তাকে খেতেই হয়, এরকম একটা ব্যাপারও কিন্তু থাকে। ভীষণ ভাবে ফোর্স সেলিং কিন্তু এটা এখন মানে চলছে আর কি, বাজার চলতি, এবং খুব দুর্ভাগ্যের বিষয়। সেটা হয়তো আমার পাশের বাড়িতেও চলতে পারে, আমার জানা নেই। এবার হ্যাঁ, এটা হতেই পারে, এবং সেই জায়গা থেকে ফোর্স সেলিং এর জন্য ডেফিনেটলি এগুলো নিজের চোখে দেখেছি, মানে আমার যে বলে প্রতিবেশী, ডেফিনেটলি সেই সেম জায়গা থেকেই বলছি, মানে ভীষণ রকম ভাবে, শুধু ওয়েট লসের জন্য না, পায়ে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা কমানোর জন্য, কিংবা ওই যে হেয়ার লস হচ্ছে, হেয়ার লস কমানোর জন্য, না এটা দীর্ঘস্থায়ী, খেলে কাজ হবে, আমি খেয়েছি তুমি খাও। এবার এটাতে করে তখন মানুষজন এত ভাবছে না, ঠিক আছে, এবং খেয়ে সেই মুহূর্তে তো কাজ হচ্ছে, হচ্ছে না যে তা না, তার তো সেই সার্টেনলি রিলিফ বিষয়টা সেটা তো হচ্ছে। সে দেখলো যে আরে আমার তো ওয়েট এতদিনে কমছিল না, দিব্যি তো আমার 1 মাসে 5 কেজি কমে গেছে। কিন্তু তার তো এটাও ভেবে দেখা উচিত, 1 মাসে তো তার 5 কেজি বাড়েনি, তাহলে 1 মাসে 5 কেজি কমানোর এত তারা কিসের? এটা তো একটু ভেবে দেখতে হবে, তাই না? ম্যাজিক তো নয়, ডায়েট বিষয়টা ম্যাজিক নয়, সাপ্লিমেন্টসটাও ম্যাজিক নয়, একটু ধৈর্যটা তো ধরতে হবে, তাই? তো সেইটা তখন মুশকিল হয়ে যায়। একদমই তাই। এবার মুশকিলটা হয়ে যায়, মানুষ যত মানে হয়তো 1 বছর বা 2 বছর ধরে সে তার শরীরের উপর অত্যাচার করেছে, তার ফলটা এখন পাচ্ছে, কিন্তু এই জায়গা থেকে ইমপেশেন্ট হয়ে যায় যে আমি এক্ষুনি আমার একটা চটজলদি কিছু সলিউশন লাগবে। এটা কিন্তু প্রতিদিনই দেখি, শুধু যে ওয়েট লসের জন্য তা নয়, পিসিওএস এর জন্য আমি আজকেই দেখলাম একটি মেয়ে আর কি, তার মানে হার্টুজিজম হয়েছে এই জায়গাগুলোতে, পুরো অ্যান্ড্রোজেন বেড়ে যাওয়ার জন্য পুরোটা এই জায়গা জুড়ে পুরো একদম লোমের রেখা, এবং রীতিমতো সেটা হার্ড যথেষ্ট, যেরকম ছেলেদের হয় সেই রকম ভাবে কিন্তু লোম বেরিয়েছে। তো সে চাইছে ইমিডিয়েট সলিউশন। ইমিডিয়েট সলিউশনটা হবে কি করে? ও যদি ওয়াক্স করে বা কোনোভাবে রেজার এখানে দেয় হয়ে যাবে, কিন্তু তো আবার হবে, তাহলে ইমিডিয়েট সলিউশন কি করে হলো? মানুষ আসলে কোনোদিন লাইফস্টাইলটাকে ঠিক করে না, বা ভাবে না যে আমি একটু লাইফস্টাইল ঠিক করবো, সবসময় চাই একটু ইমিডিয়েট সলিউশন চাই। কিন্তু সেই জায়গা থেকে সে এটা ভুলে যায় যে এতদিন যে আমি অত্যাচারটা করলাম, সেটা কিন্তু আমি একদিনে করেছি বলে আজকে এই ফলটা হয়েছে, সেটা ভাবে না।
এই এটা থেকে সমস্যাটা একটা এটাই হয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিই, মানে খুব কমন আমাদের রিয়েল লাইফের সাথে। আমরা ধরে নাও একটা, আমি মানে আমাদের প্রত্যেকের অডিয়েন্সের জন্যই বলছি, একটা কোনো কড়াই বা কোনো সসপ্যানে যখন আমরা খুব তেল মশলা কষিয়ে কিছু রান্না করি, রান্নাটা করার পর ওইটাকে স্ক্রাব করে ধুতে কিন্তু আমাদের ভীষণ কষ্ট হয়, যে খুব ধরে পুড়ে গেছে কড়াটা। ঠিক সেই রকম আমরা আমাদের শরীরের উপরে অত্যাচার করছি, এটা খাচ্ছি ওটা খাচ্ছি, যেটা উচিত নয় জানি, জেনে বুঝেও খাচ্ছি, তারপরে গিলটি ফিল করছি, কিন্তু গিলটি ফিল করে তো আর কিছু করা যাচ্ছে না। এবার ওইটা তো আমাদের বডিকে স্ক্রাব করে ওয়াশ আউট করে বের করতে হবে, সেটা তো একটু সময় লাগবে। সেইটা তো আমরা ওই ভিম লিকুইড জেল খেয়ে তো আর কিছু করতে পারবো না, তাই না? একদম তাই, সেইটা একটু একদম মানুষকে তাই। বুঝতে হবে। তবুও আমরা আশা রাখবো যে মানুষের অ্যাওয়ারনেস বেড়েছে, যতটা বেড়েছে সেটা নিয়েও হয়তো কাজ হবে। দিনের শেষে যদি 10 জনে একজন মানুষ অ্যাওয়ার হন, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা লাভ। তো যাই হোক, তো এবার কি হয়, আমরা এটা তো একটা পার্ট গেল যে প্রতিবেশী বা চেনা জানা বা বন্ধু বান্ধবের থেকে একটা ফোর্স সেলিং, এই জিনিসগুলো তো রইলো। কিন্তু আর একটা বড় সমস্যা হয়ে গিয়ে দাঁড়ায় যাদের যারা অ্যাকচুয়ালি জিম জয়েন করে বা যারা জিমে অলরেডি জয়েন হয়ে আছে, অনেকেই আছেন যারা জিম করেন। তো কি হয়, বর্তমানে যারা জিম জয়েন করেছেন বা করতে চাইছেন, তো একটা টাইমের পরে হয়তো মান্থ 1 2 বা 3 মান্থস এরকম পরেই কি হয়, ওয়েট ট্রেনিং স্টার্ট হয়ে যায়। ওয়েট ট্রেনিং স্টার্ট হওয়ার সাথে সাথেই কিন্তু জিম ট্রেনার শুরু হয়ে যায় যে ওয়ে প্রোটিন পাউডার বা পাউডার সাপ্লিমেন্ট এগুলো দেওয়া। এটা কতটা যুক্তিযুক্ত, বা একটা মানুষ যারা জিম জয়েন করবে তাদের ক্ষেত্রে ওয়ে প্রোটিন নেওয়াটা কি ঠিক, বা যদি নিয়েও থাকে তাহলে যে সমস্ত প্রোডাক্টস রীতিমতো ওনাদেরকে বলা হয় বা প্রেসক্রাইব করা হয় আর কি, যে এটা কেনা ভালো, ওটা কিনতে হবে, এবং ওরা বলেও দেয়, জিম ট্রেনাররাই কিন্তু এখন তো আবার ডায়েট চার্টও দিয়ে দিচ্ছে। এরকমও হয় একদম। যে ওরাই ডায়েট চার্ট বানিয়ে নিচ্ছে, ওরাই সব বলে দিচ্ছে, এটা করে। তো এটা কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়? দেখো, যুক্তিযুক্ত বলতে মনে হয় এক তো ওয়ে প্রোটিন বলো, আর ওই যে প্রথমে বললাম বিসিএ বা কার্নিটিন, এগুলো খুব খুব তাড়াতাড়ি কিন্তু বডিতে অ্যাবজর্ব হয়, বিশেষ করে ওয়ে প্রোটিন খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়। এবং যে মুহূর্তে ওয়েট ট্রেনিংটা চলছে, বিশেষ করে এন্ডিওরেন্স ট্রেনিং যদি চলে, মানে অনেকক্ষণ ধরে যে ট্রেনিং চলে সেটাকে আমরা এন্ডিওরেন্স ট্রেনিং বলি, তো সেই রকম ট্রেনিং যদি চলে তাহলে মাসেল বিল্ড আপ হবে। এবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মানে জিমে যাচ্ছি যেটুকু সময়, হয়তো হয়তো আমার মাসেল বিল্ড আপের কোনো প্রয়োজন নেই, আমি জিমে যাচ্ছি ওয়েট লসের জন্য, আমি জিমে যাচ্ছি শরীর সুস্থ রাখার জন্য, এরকম মানুষও রয়েছে, কিন্তু তাদেরকেও প্রেসক্রাইব করা হচ্ছেন। এবার তারা ভাবছেন যে আমি এই সাপ্লিমেন্টসটা খেলাম তাহলে আমার মাসেলটা ঠিকঠাক তৈরি হবে, মানে ফ্যাটটা লস হবে, মাসেলটা গ্রো করবে, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা হয় না। আমাকে ওই প্রোটিনটাকে কাজে লাগাতে হবে, না হলে কিন্তু প্রোটিন সেই গ্লুকোনিওজেনেসিস পদ্ধতি, সেই আমাদের নর্মাল ফ্যাটের মানে লাইপোজেনেসিস পদ্ধতি, ও তো সেই ফ্যাটে স্টোর করবে, দরকার হলে গ্লুকোজে কনভার্ট করবে, একই বিষয় হয়ে যাচ্ছে। সেই প্রোটিন কিন্তু কোনো কাজে লাগবে না। আমাকে অবশ্যই একটু ওয়ার্কআউটটা করতে হবে, যে কারণে যারা অ্যাথলেট হয়ে থাকেন, স্পেসিফিক্যালি আমি অ্যাথলেটদের ক্ষেত্রে বলবো, যারা স্পোর্টস পার্সন হচ্ছেন, যারা ইন্টেন্স ট্রেনিং করছেন শর্ট টাইমের জন্য, যারা ধরো আজকে ওয়েট লিফটার যারা, তাদের তো এন্ডিওরেন্সের প্রয়োজন পড়ে না, তারা খুব কম সময়ের জন্য ট্রেনিংটা করছেন, কিন্তু ইন্টেন্স ট্রেনিং, হার্ডকোর ট্রেনিং, সেক্ষেত্রে তারা ওই রেজিমেন্টার আগে, মানে ওয়ার্কআউটের আগে এবং ওয়ার্কআউটের পর, তখন তাদের প্রয়োজন পড়ছে সেই সাপ্লিমেন্টসের, ওয়ে প্রোটিন বলো, বিসিএ বলো, কার্নিটিন বলো, এগুলোর প্রয়োজন পড়ছে, যাতে মাসেল সোরনেসটা না হয়, মাসেলের ফ্যাটিগনেসটা না আসে, মাসেল যেটা ক্ষয় পাচ্ছে সেটা তাড়াতাড়ি যাতে হিল হতে পারে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে, যার হয়তো সেই প্রয়োজনটা নেই, সে বাইসেপ ট্রাইসেপ যদি বানাতে চায় তাহলে বিসিএ একটা টাইম অবধি ঠিক আছে, ওয়ে প্রোটিন একটা টাইম অবধি ঠিক আছে, তবে সেটাও যদি আমার সারাদিনের ডায়েট থেকে, সারাদিনের খাবার থেকে কমপ্লিট হয়ে যায়, অহেতুক আমি সাপ্লিমেন্টসে যাব না। কারণ সাপ্লিমেন্টসে তুমি দেখবে যে কোনো ক্ষেত্রে একটা স্কুপের পরিমাণ দেওয়া থাকে, এতটা খেতে হবে, যে কোনো সাপ্লিমেন্টস, আমি নাম বলছি না, কিন্তু যে কোনো। এবার যদি আমার লাঞ্চটা স্কিপ হয়, আমি লাঞ্চটা করলাম না, আমি সেই জায়গায় সাপ্লিমেন্টসটা নিই, বা আমি ইভিনিং স্ন্যাক্সটা নিলাম না, তাহলে সেই জায়গায় সাপ্লিমেন্টসটা নিই,
দেখা যাচ্ছে আমি ইভিনিং স্ন্যাক্স নিচ্ছি, আমি সবই নিচ্ছি, লাঞ্চও করছি, যতটা প্রয়োজন যেরকম ভাবে প্রয়োজন সবটাই করছি, উপরন্তু আমি সাপ্লিমেন্টস নিচ্ছি, তাহলে তো আমার সেটা এক্সট্রা যাচ্ছে। তাহলে কি সেটা আমার প্রয়োজন, নাকি সেটা তো আমার ক্ষতি করবে? কাজ তো, তার তো কোনো কাজ নেই, সেটা জমা হচ্ছে, স্টোর হচ্ছে। সেইটা আমাকে বুঝতে হবে যে আমি কতটা ওয়ার্কআউট করছি, আদৌ কি আমার ঘাটতি আছে। সেটার জন্য ওই যে বললাম যে এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করছে, তাদের মেটাবলিক রেসপন্সের ওপরেতে। সেটার জন্য একটু জিম ট্রেনারদের কাজ হচ্ছে জিমে ট্রেনিং দেওয়া, সেখান থেকে একটু ট্র্যাকটা চেঞ্জ করে একটু নিউট্রিশনিস্টের কাছে, একটু ডায়েটিশিয়ানের কাছে আসাটার প্রয়োজন আছে। তবে তারা পার্সন টু পার্সন বলতে পারবেন আমার প্রয়োজন আছে, মানে আমার পাশের যিনি জিম ট্রেন নিচ্ছেন তারও প্রয়োজন থাকবে, সেটা নাও হতে পারে। এবার প্রবলেম হয়ে যায় কি, যেটা আপনি বললেন, যারা ওয়েট ট্রেনিং করছে বা যারা স্পোর্টস পার্সন আছে তাদের জন্য একরকম, কিন্তু যারা মেনলি শুধুমাত্র যাদের মূল মোটো থাকে যে আমি ওয়েট লসের জন্য করব, কারণ অনেকের হয় কি, এটা অনেকেই আমাকে বলেছেন যে বাড়িতে সত্যিই হয় না, বা জিমে গেলে সবাইকে দেখে অনেকে মোটিভেশন পায়, তো এটা অনেকটাই সত্যি কথা। তো অনেক সময় সবাই যখন যাচ্ছে বা আমাকে যেতে হবে, এই তাগিদটা আমাকে ওয়েট লসের জন্য বা এক্সারসাইজ করার জন্য আমাকে বেশ এন্থু যোগায়। কিন্তু প্রবলেম হয়ে যায় যখন একটা মানুষ শুধুমাত্র ওয়েট ট্রেনিং এর জন্য যাচ্ছে না, বা শুধুমাত্র ওয়েট লসটাই তার মূল মোটো, বা সে হয়তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য বা নর্মাল একটা এক্সারসাইজ রুটিন ফলো করার জন্য যাচ্ছে, সেই জায়গাতেও কিন্তু তাদেরকে ওয়েট লিফটিং বা ওয়েট পুল আপ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দেওয়া হয়, এবং যথারীতি যেটা আপনি বললেন যে মাসেল তো তার সেই ক্ষেত্রে আসবেই, তো তখন যাতে ওই মাসেল গুলো রাপচার না হয় তখন আমরা সাপ্লিমেন্ট বা ওয়ে এগুলোতে যাব। কিন্তু প্রবলেমটা ওইটাই হয়ে যায় যে জিম ট্রেনাররা একটা সেশন যাওয়ার পর থেকেই কিন্তু সেই ওয়েট ট্রেনিং এই চলে যাচ্ছে এবং 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 আর একটা ফলপ্রসূ জিনিস হচ্ছে। সেটা হচ্ছে যে একই সাপ্লিমেন্ট সবাইকে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি একই করে হতে জিনিস। পারে? এখন যারা ওয়েট লস করতে চাইছেন তাদেরকে তো আমরা ফ্যাট বার্নার সাপ্লিমেন্টসটা দিতে পারি, তাই না? আমার তো হ্যাঁ তার মাসেল একদমই। বিল্ড আপের না হয় ফ্যাট বার্নারটা হলেও চলবে। তাকে যদি আমি বলি যে আপনি ক্যাফিন ইনটেক হয়তো সারাদিনে তিনি কফি, মানে যেটা আমাদের আর কি ব্ল্যাক কফি, ঠিক আছে, হ্যাঁ সেই ব্ল্যাক কফি সে যদি দুবার খায় তার কিন্তু ফ্যাট বার্ন হবে। আমি সেইটা তাকে সাজেস্ট করতে পারি অ্যাকর্ডিং টু তার নিডস অনুযায়ী। আমি সেটা বলছি না যে হুম প্রত্যেকেই হুম আবার ক্যাফিন খাওয়ার জন্য ছুটলো, কিন্তু হুম প্রত্যেকের নিডস অনুযায়ী তাদের পছন্দ অপছন্দ সবটা মেনে। কিন্তু সবাইকে একদম ধরে ওই গড্ডলিকা প্রবাহের মতন একই সাপ্লিমেন্টসে ঢুকিয়ে দিলাম, সবাই ওয়ে খাচ্ছে সবাই ওয়ে খাচ্ছে না, সেটা আলটিমেটলি হয়তো দেখা গেল কিছু জনের জন্য অ্যাডভার্স এফেক্ট দেখা দিল। সেই মুহূর্তে নয়, একদিন খেলে কারোর সমস্যা হবে না, কিন্তু হুম। মাসের পর মাস খেয়ে যাচ্ছে। জিম ট্রেনাররা কিন্তু আর বলছেন না যেটা কবে কতদিন বন্ধ করবেন, আপনি কন্টিনিউ করে যান। আর এক একটি সাপ্লিমেন্টস এর কি দাম, প্রচন্ড পরিমাণে মারাত্মক, দাম, মারাত্মক এবং দাম। সেটা সেটা কিন্তু অ্যাফোর্ডও করে নিচ্ছে মানুষ খুব সহজেই, হ্যাঁ, কিন্তু কিন্তু কোনো সাধারণ এক্সপার্ট খাবার খেতে ওপিনিয়ন গেলে নেয় না। সমস্যা, কিন্তু সাধারণ খাবার খেতে গেলে সমস্যা। শুধু সেটাই নয়, আজকে সাপ্লিমেন্টস এর কথা বলছো যখন, তুমি খেয়াল করে দেখবে কোভিড সিচুয়েশন যে সময় ছিল, ঠিক আছে, 2020 থেকে নিয়ে আপ টু মোটামুটি 2021-22, 21-এও বেশ যথেষ্ট, যেখানে মানুষজন ওষুধের বিভিন্ন মেডিসিন যে স্টোর গুলো সেখানে উপচে পড়ছে সাপ্লিমেন্ট কেনার জন্য, ভিটামিন সাপ্লিমেন্টস, মাল্টিভিটামিন সাপ্লিমেন্টস। মানে এমনই অবস্থা হয়ে গেছে যে তখন মনে হচ্ছে কি বাবা আমার পাশের বাড়ির হয়েছে, আমার তো হতে পারে, আমি খেয়ে নি আগে। তিনি হয়তো নর্মাল খাবার দাবার খাচ্ছেন, তার ভিটামিনের ডেফিসিয়েন্সি নেই, কিন্তু তিনি খেয়ে নিলেন কিছু সাপ্লিমেন্টস, তার বাড়ির লোককে খাইয়ে দিলেন আগে থেকে প্রোটেকশন। তো এইটারও প্রয়োজন তো নেই, তাই না, ছিল না। এবার মানুষ যত ওই যে একটা এন্থু নিয়ে মেডিসিন কিনতে যায়, যে আমার ওষুধ শেষ হয়ে গেছে এক্ষুনি আমাকে ওষুধ কিনতে হবে, ঠিক ততটাই এন্থু নিয়ে কিন্তু আজকে আমাকে রোজ হাঁটতে যেতে হবে, বা আজকে আমার না লাইফস্টাইলটাকে একটু সেইটা, ঠিক করতে হবে। না সেইটা সেইটা করতে গেলে তখন ভাই কালকে করব। একদমই এইখানেই হয়ে যায় বড় সমস্যা, এবং তার থেকে বড় ব্যাপার ওই যে চটজলদি একটা জিনিস চাইতে মানুষের পেতেও ভালোবাসে, যে আমি তো এটা খেলে আমার ওয়েটটা কমে যাবে, তাহলে আমি এটাই নিয়ে নিই। হুম। কোনো জিনিস কিন্তু খুব সহজে, মানে যেটা পাই আমরা, একটা কথাই আছে যে সেটা কিন্তু খুব একটা ফলপ্রসূ হয় না, মানে দীর্ঘমেয়াদীও হয় না। তো এটা কি একদমই, করে হতে পারে? সেটাই। অ্যাকচুয়ালি তাই।
এইবার কিছু পার্টিকুলার জায়গা রয়েছে বা পার্টিকুলার কিছু কোম্পানি রয়েছে, সেটা মেডিসিন থেকে শুরু করে মাল্টিভিটামিন থেকে পাউডার সাপ্লিমেন্টস থেকে বা ওয়ে থেকে কেসিন থেকে যে কোনো কিছু বিসিএ হতে পারে, কিছু কিছু পার্টিকুলার রয়েছে এরকম কয়েকটা কোম্পানি। এবং বিশেষ করে যারা ওয়েট লসের জন্য এখন রয়েছে তারা কি ইউজ করে সেটা হচ্ছে স্লিমিং কিছু শেক, যে একটা পাউডার সেটা জলের মধ্যে দিয়ে বা তার মধ্যে বিভিন্ন রকমের হার্বস এটা ওটা দেওয়া আছে, এরকম ধরনের জিনিস দিয়ে শেক করে নেওয়া, এবং সেটা হচ্ছে ব্রেকফাস্ট আইটেম। মানে পুরো ব্রেকফাস্টটাকেই অফ করে দিয়ে সেই জায়গাতে দিয়ে দেওয়া হয় স্লিমিং শেক বা কোনো একটা পাউডারের দেওয়া, এবং সেই জিনিসটাকে শেক করে খাওয়া। তার মধ্যে এইভাবেই কিন্তু চলে তো, এবং সেটা বেসিক্যালি ওয়েট লসের জন্য ইউজ করে মানুষ, বা কিছু স্বার্থলোভী মানুষ বলতে গেলে, ভালো করে বললে এটাই বলা যায়। তো এতে কি হয়, মানুষ সেগুলোকে বেশি অ্যাকসেপ্টও করে নেয়। তো এইগুলো যারা প্রতিদিন বা প্রতিনিয়ত এইভাবে খেয়ে চলেছেন, যে নর্মাল খাবার নর্মাল রুটিন গুলোকে টোটালি বাদ দিয়ে স্লিমিং শেক গুলোকে খাওয়া, এবং ওয়েট লসের কিছু কিছু পাউডার রয়েছে বাজারে সকলেরই পরিচিত, সেগুলো ইনটেক করে চলেছেন, তো তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ফল হিসাবে কতটা তাদের হেলথকে এফেক্ট করতে পারে? প্রথমত বলবো এদিক থেকে দেখো, এই যে সকালবেলায় ব্রেকফাস্টটা স্কিপ করা, এটা তো একটা মারাত্মক অন্যায়, আমি বলবো ভুল না, অন্যায়। ঠিক আছে, ব্রেকফাস্ট কথাটাই আসছে যে ব্রেক দ্য ফাস্ট, উপোসটাকে ভাঙো। সারা রাত তুমি যে তোমার 8-9 ঘন্টা ফাস্টিং এ আছো সেটাকে ভাঙো। এবং আমরা ছোট থেকে জেনে এসেছি একটা কথা, যে ব্রেকফাস্ট হওয়া উচিত রাজার মতো। তো সেই রাজার মতো মানে কি, রাজার যে প্রভাব প্রতিপত্তি প্রভাবশালী, তার যতটা অর্থনৈতিক দিক ভালো রয়েছে, সেই রকম ভাবে একটা ভরপেট ব্রেকফাস্ট হওয়া উচিত, কারণ মানুষ ব্রেকফাস্ট করেই ইউজুয়ালি তার কাজে বেরিয়ে যাচ্ছে। তারপরে হয়তো তিনি, আমরা বলি মানুষকে আপনি মিড মর্নিং এ এটা খাবেন, হয়তো সত্যি কথা বলতে লাইফস্টাইলে সম্ভব হয়ে ওঠে না, ট্রু মানে একদম ট্রু ফ্যাক্ট। তো সেই জায়গা থেকে সে আবার লাঞ্চ করবে, তাহলে ব্রেকফাস্টটা আমার হেভি হওয়া উচিত, সেখানে একদম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, যেটাকে আমরা ডায়েট প্লেট বলি, সেটা ভরপুর থাকা উচিত। কিন্তু সেইটাকে স্কিপ করে যদি আজকে আমি ওই শেকের পেছনে দৌড়ই, এই শেকেতে আলটিমেটলি কি থাকে জানি না, মানে খুব বোঝা মুশকিল, তো তার পেছনে দৌড়লে একদিন দুদিনে ডেফিনেটলি ওয়েট কমবে। আমি কিছু না খেলে, খুব সত্যি কথা, আমি সারাদিন যদি না খেয়ে থাকি আমার ওয়েট কমবে, এটা তো স্বাভাবিক। তো আমি যদি ওই জিনিস করি, তো ওয়েটটাই যে শুধু কমছে সেটা তো নয়, আমার ইন্টারনাল অর্গ্যান গুলোও তো আস্তে 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 নষ্ট হয়ে পড়ছে, তারাও তো তাদের কার্যকারিতাটা হারিয়ে ফেলছে, তাই না? একদমই তাই। এবার ওইটাই প্রবলেম হয়ে যায়, একটা মানুষকে যদি আমি না খাইয়ে রাখি সে তো এমনি মাসেল ওয়েস্টিং মাসেল স্টান্টিং এই ওর ওজন কমে যাবে। তো আমি সেটাই। এরকমও একজন কেসেস পেয়েছিলাম। তো একটি একটি ছেলে, সে রীতিমতো ওই প্রোডাক্ট কনজিউম করে, এবং তাকে তার যে যখন আমি রুটিনটা নিচ্ছি, তো সেই জায়গাতে প্রত্যেক দিনই প্রতিটা মিল আর কি, প্রতিটা মিলে কিছুই নেই, মানে কোনো খাবারই নেই, বাড়ির কোনো খাবার নেই বা বাইরেরও কোনো খাবার নেই, শুধুমাত্র স্লিমিং শেক রয়ে গেছে। তো এটা সে এটা তার এখন কোম্পানি একটা কোম্পানির গ্রোথের জন্য ছাড়া আর কিছু না, মানে কোম্পানি নিজের মুনাফা বোঝার জন্য এটাই করছে, তাদের মানুষের প্রাণ গেল কি গেল না কি যায় আসে। এক্স্যাক্টলি সেই একই রকম ভাবে কিছু মানে যারা এক্সপার্ট নয় বা নন ব্যাকগ্রাউন্ডার যাদেরকে আমরা বলি, তারাও কিছু কিছু ইনফ্লুয়েন্সার বলতে পারি এখনকার জগতে। হুম তো হুম। সেই রকমও কিছু মানুষ রয়েছেন যারা স্বার্থলোভী, এটা বলা ওই বাহুল্য, স্বার্থলোভী কিছু মানুষ বা তাদের নিজের স্বার্থের জন্য। এবং মানুষ কিন্তু এগুলোকে ফলো করেন রীতিমতো, মানে এক্সপার্ট ছাড়া যে সমস্ত নন ব্যাকগ্রাউন্ডার রয়েছে, একটা আমি যখন আলু বা টমেটো কিনতে যাই সেখানে আমি দেখে নিচ্ছি গাটা পচা নেই তো, সব ঠিকঠাক আছে তো, এটা হাইব্রিড নয় তো, এটা দেশি তো। তাহলে যখন আমি একটা স্লিমিং শেক নিয়ে নিচ্ছি নিজের ওপরে, সেটা রীতিমতো অ্যাপ্লাই করে যাচ্ছি, কেন সেটাকে আমরা দেখছি না? কেন সেটার কারণ ওটা যে ফলটা হতে পারে সেটা দেখছি না? কারণ ওটা ওই কোনো সেলিব্রিটি ফলো করছে তাই। এটা হচ্ছে একদমই একটা প্রথম প্রথম বিজ্ঞাপনের জায়গা, জগৎ। যে আজকাল আর সেলিব্রিটিরা হতে ফলো পারে করছে কি করছে না সেটার উপর ডিপেন্ড করছে যে সাধারণ মানুষ করছে কিনা। সেই জায়গা থেকে তাদেরকে অ্যাড প্রমোশন বা ইত্যাদি করানো হয়, যে কোনো, সেটা সাপ্লিমেন্ট, মানে স্লিমিং শেক, যা কিছু প্রচুর আমরা এরকম প্রোডাক্ট দেখি, ফুড প্রোডাক্ট। বাস্তবে আমরা যখন ল্যাবে কাজ করেছি,
বা ডায়েট দিই, আমরা তখন দেখতে পাই যে জিনিসগুলো কতটা আসলে আসল না নকল। সেইটা তারা খাচ্ছে তাই আমরাও খাবো, এরকম একটা বিষয়। এবং তাদের মতন আমরা এরকম একটা জিরো ফিগারে গিয়ে দাঁড়াবো, এটা আমরা ভাবছি। পরে গিয়ে দেখা গেল যে ইন্টারনাল অর্গান প্রচুর ড্যামেজ হয়েছে। অনেক কেসেস আছে যেগুলো মাল্টি অর্গান ফেলিওরের ক্ষেত্রে এরকমও পাওয়া যায়। মানে আমার নিজেরই দেখা কেস, সেটা হচ্ছে কিডনি প্রবলেম হয়ে গেছে এবং এখন কিডনি ট্রান্সপ্ল্যান্টের জায়গাতে পৌঁছে গেছে, রীতিমতো সেই প্রোডাক্ট কনজিউম করে করে আজকে তার কিডনির এই অবস্থা হয়ে গেছে। তো এরকম প্রচুর মানুষ আছেন যাদের রিয়েলি মানে হেলথ হ্যাজার্ডে ভরপুর আর কি। আর মানুষ কিন্তু এইগুলোকেই বেশি মানে অ্যাকসেপ্ট করে। ওই যে ভিউজ বেশি বা ফলোয়ার্স বেশি বা সেই জায়গায় কতটা সে মানুষের কাছে পৌঁছাতে পারলো, মানে ইনফ্লুয়েন্সার আর কি, সেই জায়গাটা মানুষ বেশি নেয় আর কি। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা চেক করতে মানুষ মানে ভুলে যায় কোথাও বা সামহাও ভাবে না। এই জিনিসগুলো একটা বড় সমস্যা। তো আমরা যদি এর হ্যাজার্ড গুলো নিয়ে আলোচনা করি, যে এর ক্ষতির দিকগুলো কি কি হতে পারে, সেগুলো একটু যদি সামারাইজ করে আমাদেরকে বলে দেন। প্রথম হচ্ছে প্রোটিন সাপ্লিমেন্টস যদি এক্সট্রা হয়ে যায়, মানে যেটা প্রয়োজন নেই সারাদিনে, আমি নর্মাল খাবার দাবার খাচ্ছি, তার সাথে প্রোটিন সাপ্লিমেন্টসও খাচ্ছি এক্সট্রা, তো সেক্ষেত্রে আমার দীর্ঘদিন খেতে খেতে এক হচ্ছে যে আমি কিন্তু যদি ওয়ার্কআউট করি তাহলে মাসেল বিল্ড হবে, ঠিক আছে, ওয়ার্কআউট না করলে কিন্তু আমি ওবিজ হয়ে যাব, কারণ প্রোটিনটাও ফ্যাটে গিয়ে কনভার্ট হবে, এত ডিপোজিশন আলটিমেটলি হবেটা কোথা দিয়ে, তাই না? তো এটা একটা খারাপ দিক অবশ্যই। দ্বিতীয়ত এমনি, এবং সাপ্লিমেন্টস ছাড়াও আমি যদি এমনি প্রোটিনের কথাতেও বলি, ধরে নাও কেউ খুব বেশি এমনি প্রোটিন জাতীয় খাবার খাচ্ছে, সেটা মাছ মাংস দুধ ডিম ডাল যা কিছুই হোক না কেন, কিন্তু তার ওই যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, তাহলেও সে ভাবছে আমি তো প্রচুর প্রোটিন ইনটেক করছি, আমি তো ফ্যাট ইনটেক করছি না, তাহলে কেন আমি ওবিজ হব? কিন্তু সেটাও ওবিজ হবে, কারণ ওই সেই ফ্যাটে কনভার্ট লাইপোজেনেসিস। দ্বিতীয় হচ্ছে যে একটা সময় পর কিডনি হাল ছেড়ে দেবে, এত মেটাবোলাইটস যে তৈরি হয়, ধরো আজকে আমাদের প্রোটিন যখন মেটাবলিজম চলছে তার, সেখান থেকে ইউরিয়া ইউরিক অ্যাসিডের মতন জ্যান্থিন জ্যান্থোপ্রোটিনের মতন অনেক মেটাবোলাইটস তৈরি হয়, সেই মেটাবোলাইটস গুলো ইউরিনের মাধ্যমে বেরোচ্ছে, খুব স্বাভাবিক, স্টুলের মাধ্যমে কিছু বেরোচ্ছে, কিছু বডিতে থেকে যাচ্ছে। এখন সেটার পরিমাণ যদি বাড়তে থাকে, কিডনি কত পরিশ্রম করবে, তারও তো একটা ক্যাপাবিলিটি রয়েছে, তাই না? প্রথম একদিন করলো, দুদিন করলো, 3 দিনের দিন কিডনিও দেখলো হরতাল ডেকেছে, তাহলে কিডনি ফেলিওর। প্রথমে দেখা গেল গ্লোমেরিউলোনেফ্রাইটিস, তারপরে, এবং গ্লোমেরিউলোনেফ্রাইটিস তুমি খেয়াল করবে বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে। দ্বিতীয়ত গ্লোমেরিউলোনেফ্রাইটিস যাও বা সারলো, সেটা থেকে যদি আবার কন্টিনিউ হয় তাহলে একেডি, মানে আমরা যেটাকে অ্যাকিউট কিডনি ডিজিজ বলি, বারবার রেকারেন্ট হতে হতে ডায়ালিসিসের পর্যায়ে চলে যাবে, এবং তুমি যেটা বললে যে কিডনি ট্রান্সপ্লান্টেশন, একদম ইএসআরডি মানে এন্ড স্টেজ রেনাল ডিজিজ যেটাকে বলা হয়ে থাকে, সেটা হয়ে গেল। এছাড়া হতে পারে আর একটা কি, যে আমি তো প্রোটিন সাপ্লিমেন্টস খাচ্ছি, মানুষের ধারণা প্রোটিন সাপ্লিমেন্টস খাচ্ছি, আমার অন্য কোনো খাবারের প্রয়োজন নেই, খাবারে কোনো ফাইবার যাচ্ছে না, আমি কিন্তু কনস্টিপেটেডও হয়ে পড়বো, এই ধারণাটাও মানুষের থাকার প্রয়োজন আছে। অথবা দেখা গেল যে হয়তো ওইটাও খাচ্ছি এটাও খাচ্ছি সব একসাথে খেয়ে আমার ডায়রিয়াল ইস্যুও হতে পারে, আইবিডির প্রবলেমের দিকেও আমি কিন্তু ঘুরে যেতে পারি। আজকাল আইবিএস আইবিডি কিন্তু খুব কমন, মানে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বলো বা ইনফ্ল্যামেটরি বাউল সিন্ড্রোম বলো, এগুলো ভীষণ কমন হয়ে গেছে, তাহলে এই দিকেও যেতে পারি। এবং সব শেষে যেটা বলা যায় অবশ্যই সেটা হচ্ছে যে দীর্ঘদিন খেতে খেতে ক্যান্সারের প্রবণতা, কারণ প্রোটিন এক্সেস অ্যামাউন্টে খেলে সেটা পরবর্তীতে কার্সিনোজেন ক্রিয়েট করবে, এবং অবভিয়াসলি ক্যান্সারের জায়গা থেকে তো আসছে, বিশেষ করে কোলন ক্যান্সার বা তোমার লিভার ক্যান্সারের চান্সেস কিন্তু বেড়ে যাচ্ছে। আর তাছাড়াও দেখো ভিটামিন যে সাপ্লিমেন্টস গুলো রয়েছে, সেটা যদি বেশি হয় তাহলে ভিটামিন সাপ্লিমেন্টস তো স্টোর হবে বডিতে, হাইপার ভিটামিনোসিস হবে। এখন ভিটামিন এ কমে গেলে যেমন আমাদের ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যায় আমরা জানছি, ভিটামিন এ টক্সিসিটি যদি হয়ে যায়, হাইপার ভিটামিনোসিস হয়, সেক্ষেত্রেও আমাদের হেয়ার লস হতে পারে, সেক্ষেত্রেও আমাদের মাথা ধরতে পারে, আমাদের মনে হবে যেন সারাদিন এখানে তন্দ্রাচ্ছন্নতা, একটা ডিজিনেস, একটা ড্রাউজিনেস ফিল হচ্ছে, নজিয়া ফিল হচ্ছে, এগুলো হতে পারে। আমরা ভেবে দেখি না, আমরা সবসময় ভাবি ডেফিসিয়েন্সি হচ্ছে, তাই না?
ভিটামিন ডি সাধারণত হয় না, টক্সিসিটি ভিটামিন ডির খুব রেয়ারই হয়, বাট সেটা হলেও তার অ্যাডভার্স এফেক্ট আছে যে কোনো ফ্যাট সলিউবল ভিটামিনসে। আর যদি তুমি ওয়াটার সলিউবল ভিটামিনস এর ক্ষেত্রে বলো, মানুষের একটা ধারণা যে ওয়াটার সলিউবল ভিটামিন তো রেগুলার বেরিয়ে যাচ্ছে, ওটা তো আর কোনো সমস্যা ক্রিয়েট করবে না, কিন্তু B12 সেটা কিন্তু জমতে পারে, ভিটামিন সি কিছু মাত্রায় কিন্তু জমতে পারে, এবং B6 আর B9 মানে ফলিক অ্যাসিড আর পাইরিডক্সিন এরা কিন্তু অ্যাকিউমুলেশন হয় এদের, তো এগুলোও কিন্তু জমে আমার সেই অ্যাডভার্স এফেক্ট লিভারের ওপর চাপ, কিডনির ওপরে চাপ, এগুলোই পড়বে। মোট কথা সব শেষে গিয়ে মাল্টি অর্গান ফেলিওর হলেও অস্বাভাবিক কিছু বলবো না। আর লিভার আর যদি আমাদের কিডনি, এই দুটোর ওপরেই যদি প্রেশার বেশি পড়ে, মানে লিভারও কিডনি যেমন আপনি বললেন যে আর কত কাজ করবে, লিভারই বা আর কত কাজ করবে, সবই তো প্রায় আলটিমেটলি ওই করে যাচ্ছে। ইভেন ফ্যাটের স্টোর থেকে ইনসুলিনের যে ইমব্যালেন্স থেকে মানে সমস্তটাই, প্লাস আমাদের যে গ্লুকোজের সিনথেসিস হচ্ছে সেইগুলোকে ঠিক রাখা, ভিটামিন এটাও কিন্তু আমাদের যকৃৎ ওটাও তৈরি করে ফেলছে, তাহলে আলটিমেটলি আর করবে কত, আমরা আর কতই, এই হয়ে যায় সমস্যা। আর সেখান থেকে তখন মনে আসে কি যে লিভার মানে ডিটক্সিফাই করবে, তখনই আবার আমাদের আর একটা ডিটক্স এর কথা চলে আসবে আবার, যে আচ্ছা ঠিক আছে তাহলে সাপ্লিমেন্টস খাচ্ছি যখন ডিটক্স খেতে অসুবিধা কি আছে। হ্যাঁ, মানে এটা অনেকের ধারণা থাকে যে সাপ্লিমেন্টস খেয়ে যদি এরকম হয় তাহলে চলো ডিটক্সই করে নি। ঠিক আমি এইটাতেই আসছিলাম যে অ্যাকচুয়ালি ডিটক্স বা ডিটক্সিফিকেশন এই কথাটার মানে কি, ডিটক্স অ্যাকচুয়ালি কি? এমনিতে আমাদের শরীর ওই যে বললাম প্রচুর মানে আমাদের যখন মেটাবলিজম চলছে, আমরা খাবার খুব সহজ ভাষায় বলতে গেলে যে কোনো খাবার খেলাম, ভাত ডাল রুটি যাই খাচ্ছি কেন, সেটা প্রথমে আমাদের পরিপাকতন্ত্রের মাধ্যমে হজম হচ্ছে, নানান ভাবে সেটা হজম হলো, বিভিন্ন এনজাইম সিক্রিশন হলো, তারপরে সেটা শোষিত হলো, একদম ব্লাড সার্কুলেশনের মধ্যে চলে যাচ্ছে। এবার সে চলে যাওয়ার পর কি করবে, আমরা যে এত কাজ করছি সারাদিনে, এত মোবাইল ঘাটছি বা এত, ইন জেনারেল মানুষ তো সেটাই করে থাকছে না, সারাদিন রিলস, রিয়েলের দুনিয়া থেকে সরে গিয়ে রিলস, তো সেইগুলো করতে গেলেও তো এনার্জি প্রয়োজন, তো সেই এনার্জিটাকে দিতে গেলে তখন ওই নিউট্রিয়েন্ট গুলো আস্তে আস্তে শরীরের মধ্যে পুড়ছে, যেরকম উনুনে কয়লা দিলে পুড়ে সেরকম পুড়ছে বলা যায়, বিভিন্ন তার রিয়াকশন, সেইটা করে সে শক্তি তৈরি করছে। এই যখন শক্তিটা তৈরি করছে, এখন উনুনের মধ্যে কয়লা পুড়লেও ছাই তৈরি হয়, ঠিক সেরকম আমাদের শরীরের মধ্যেও প্রোটিন কার্বোহাইড্রেট যা যা আমরা খেয়েছি সেই নিউট্রিয়েন্টস গুলো পুড়লেও কিছু মেটাবোলাইটস, কিছু দূষিত পদার্থ সেগুলো তৈরি হবে, সেইগুলো হয়ে গেল টক্সিন, এন্ডোটক্সিন যদি তুমি বলো। আর কিছু আছে যেগুলো এক্সোটক্সিন, হয়তো আমরা বাইরে যখন যাতায়াত করছি এত পলিউশন চারিদিকে, সেখান থেকে আসতে পারে কিছু এক্সোটক্সিন, বা কোনো কারণে হয়তো কোনো হেভি মেটালস পয়জনিং হয়ে গেছে, সেটা কিন্তু এক্সোটক্সিনের পর্যায়ে চলে যাচ্ছে। তো মোট কথা টক্সিন এটা গেল। এবার লিভার, ওই যে বলে লিভার প্রচুর কাজ করে, আমরা ছোটবেলায় পড়েছি যে লিভার হচ্ছে জৈব রসায়নাগার, তো লিভারের একটা কাজ হচ্ছে কি যে শরীরের যা কিছু টক্সিন সেগুলোকে ধুয়ে ধুয়ে বের কর, তো সেটা লিভার বের করে, নিত্যদিনের যা আছে ধুয়ে বের করছে, এটাই লিভারের কাজ, এবং এটাই ডিটক্সিফিকেশন, শরীর থেকে টক্সিন গুলোকে রিলিজ কর। এবার এই ডিটক্সিফিকেশনটা আমাদের ন্যাচারাল প্রসেস, মানে যে প্রসেসটা আমাদের বডি নিজে নিজেই করে নিচ্ছে, এন্ডো হোক বা এক্সোটক্সিন, সেটা আমার লিভার করে যাচ্ছে, কিছুটা কিডনি জলের মাধ্যমে করবে, আমরা সবাই জানি এক্সক্রিশন করে দিচ্ছে। আর আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা রেগুলার বাইরে বের করছি শ্বাসের মাধ্যমে, সেটাও তো এক ধরনের টক্সিন রিলিজ করছে কোথাও গিয়ে, তাহলে কোথাও গিয়ে আমাদের লাংসও কাজ করছে টক্সিন রিলিজে, তাহলে আলটিমেটলি আমাদের স্কিনও কাজ করছে। স্কিন তো ভীষণ ভাবে কাজ করে, কারণ স্কিন এমনিতেই আমরা একটা এক্সক্রিটরি অর্গান ধরি, কারণ ঘাম রিলিজ করে, তার সাথেও কিছু মিনারেল তারা যেগুলো দরকার নেই সেরকম জিনিসগুলোকেও সে রিলিজ করে দিচ্ছে, মানে আলটিমেটলি শরীরকে ভালো রাখছে। তাহলে এই টোটাল প্রসেসটাকে আমরা ডিটক্সিফিকেশন বলতে পারি। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে যখন বাজার চলতি বা ওই কিছু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারের জন্য তার শো এর বা তার যে ভিডিও সেটার উপর বশবর্তী হয়ে মানুষ কিছু কিছু জিনিস তৈরি করে ফেলছে এবং সেটাকে একটা নাম দিয়ে নিচ্ছে যে ডিটক্স সাপ্লিমেন্ট বা ডিটক্স ওয়াটার।
বা ডিটক্স টি, এরকম কিছু কিছু জিনিস বাজার চলতে এখন খুব বহুল প্রচলিত। তো ডিটক্স ওয়াটার এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে এটা কি আদৌ কোনো কাজ করে? দেখো, ডিটক্স ওয়াটার কাজ করে, কিন্তু আমি যদি মনে করি ডিটক্স ওয়াটার অনেক রকমের, প্রথমত বলি অনেক রকমের হতে পারে। এখন তুমি শশা আর শশা আর পুদিনা পাতা দিয়েও বানাতে পারো ডিটক্স ওয়াটার, আদা কুচি, দারচিনি, হলুদ, এটা দিয়েও বানাতে পারো। এই প্রোডাক্ট গুলো কিন্তু এমনিতেই আমরা রান্নায় ইউজ করি, আমাদের ভারতীয় রান্নাতে আমরা প্রচুর মশলাপাতি ব্যবহার করি, এবং কোথাও না কোথাও সেগুলো কিন্তু আমাদের ইমিউনিটিটাকে বিল্ড করে। তুমি যদি কাঁচা হলুদ সকালবেলায় এমনি চিবিয়ে খেতে পারো, তোমার বডি ইমিউন হবে, ডিটক্সিফাই তোমার শরীর করবে, আরো লিভারের সুবিধে হবে। সেইটাকে আমরা একটুখানি মডিফাই করেছি, আমরা বলছি যে জলে ভিজিয়ে রাখো, সেটাকে স্ট্রেন করো, করে সেটাকে খাও, ডেফিনেটলি তার এক্সট্র্যাক্টটা বেরোচ্ছে। কিন্তু যারা মনে করছেন যে ডিটক্সটাকে আমি, মানে ডিটক্স ওয়াটার খেলে আমার নিউট্রিয়েন্ট ফুলফিল হয়ে যাবে, এইরকম মানুষের কিন্তু ধারণা আছে, সেই ধারণাটা ভুল। ডিটক্স ওয়াটারটা আমার মেটাবলিজমটাকে বাড়াবে শুধুমাত্র, সেটা দারচিনির, এমনি দারচিনিও আমার মেটাবলিজমকে বাড়ায়, জলে ভিজিয়ে না খেয়েও যদি আমি রান্নায়, মানে বা ডিটক্স টি যেটাকে বলছো, ধরো দারচিনি আদা ইত্যাদি দিয়ে যে চা বানিয়ে খাওয়া হয়, সেটাও আমার মেটাবলিজমকে বাড়াবে। কিন্তু একদিনে সম্ভব নয়, মানে আমি আজকে ডিটক্স ওয়াটার খেলাম আর কালকেই আমি দেখলাম আমার একদম 2 কেজি ওয়েট লস হয়ে গেছে, সেটা সম্ভব নয়। ডিটক্সও তুমি খাবে, তোমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাতেও এঙ্গেজ থাকতে হবে, শুধু ডিটক্স খেয়ে কিছু হবে না। আর এই যে আজকাল চলছে না 3 দিনের একটা ডিটক্স ডায়েট প্ল্যান, 3 ডে, এবং যারা প্রতি সপ্তাহে সেটাকে করতে শুরু করছে, তো সেইটাও কিন্তু সবার জন্য আলটিমেটলি কিনা আমাকে একটু বুঝে দেখতে হবে, যে 3 দিন যে আমি শুধুমাত্র এই জলের ওপর নির্ভর করে রয়েছি, একদিন আমরা করতে পারি। এই যে ধরো আমাদের বিভিন্ন রকমের ফাস্টিং এর একটা রীতিনীতি রয়েছে 15 দিনের গ্যাপে বা ইত্যাদিতে, সেটা ঠিক আছে, সেটা আমাদের মানে কোথাও না কোথাও আমাদের পাচন তন্ত্রটাকে একটু রেস্ট দেয়, মেটাবলিজমটাকে এনহ্যান্স করে, আমরা সেখানে জল না খেয়ে থাকি না, জলটা খাই বা বিভিন্ন রকমের ফলের রস টস খাচ্ছি, সেটা এনহ্যান্স করছে। কিন্তু 3 দিন ধরে, 4 দিন ধরে বা 7 দিন ধরে যদি আমি ডিটক্স প্ল্যানের মধ্যে ঢুকে পড়ি, ওয়েট কমবে, কিন্তু সেটা আমার বডি ডিহাইড্রেটেডও হয়ে পড়তে পারে, আমার ওয়াটারটাও তো লস হবে, ফ্যাট লস হচ্ছে না অত তাড়াতাড়িতে, এটা আমাকে বুঝতে হবে। মাসে যখনই কেউ ডায়েট প্ল্যান শুরু করে, সেখানে ডিটক্স ওয়াটার রাখলো, সেখানে সাপ্লিমেন্টস রাখলো, আরো যা যা জিনিস সাধারণত বাজার চলতি এই মুহূর্তে চলছে ডায়েট চার্টে, সেগুলো রাখলো, প্রথম মাসে আমরা দেখি খুব তাড়াতাড়ি ওয়েটটা কমেছে, ক্লায়েন্ট খুব হ্যাপি, 2.5 কেজি 3 কেজি প্রথম মাসে কমে গেছে, পরের মাসে গিয়ে দেখা গেল একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, তখন সে ভাবছে আরে আমি তো ডিটক্স খাচ্ছি, আরে আমি তো এটা খাচ্ছি ওটা খাচ্ছি, কেন কমছে না? তাহলে সেটা তো তখন একটা প্ল্যাটিউ এফেক্টে চলে গেছে, তাই না? প্রথমে যেটা লস হয়েছিল সেটা তার শরীর থেকে জল ভাঙতে শুরু করেছে, তার ফ্যাট ভাঙছে কিনা সেটা, জল ভেঙে তার ওয়েটটা এমনিই কমেছে। তো সেইটা আমাকে বুঝতে হবে। ডিটক্স ওয়াটার আমাদেরকে এনার্জাইজ করে, যেহেতু খুব লো ক্যালোরি, আমাদেরকে এনার্জি কিন্তু দেবে, আমরা একটু কোথাও না কোথাও একটা স্বতঃস্ফূর্ততা অনুভব করা, বিশেষ করে গরমকালে ধরো পথ চলতি ওই বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস, কালারফুল ড্রিঙ্কস খাওয়ার বদলে ব্যাগে করে ডিটক্স ওয়াটার নিয়ে ঘোরা যেতেই পারে, এখন ধর বিভিন্ন রকমের বটল রয়েছে সেগুলোতে, এবার সেটা একটা সার্টেন লেভেলও, আমি সেটার সাথে সাথে নর্মাল খাবার দাবারটাকেও খাবো, শুধু ডিটক্স ওয়াটার খেয়ে সম্ভব নয়। এবার ওজন কমানোর জন্য যেটা আপনি বললেন যে বিশেষত গরমকালে মানে একটা ট্রেন্ড চলে আসে, এবং রীতিমতো এই বছরেরই গরমকালে এই ট্রেন্ডটা চলে এসেছিল, লিমিটলেস ওই যে ডিটক্সের যে ওয়াটার বটল গুলো হয়, সেই বটল গুলো খুব বিক্রিও হয়েছে কিন্তু, এবং মানুষ কিন্তু করেওছে, কিন্তু ওই যে কোথাও গিয়ে ব্যাস তারপরেই হয়ে গেল, মানে ওই যে একটা ভাইবস উঠলো, ওটা ওঠার পরেই নিল এবং তারপর কিন্তু স্টপও হয়ে গেল, কারণ আলটিমেটলি তো ডিটক্স ওয়াটার ওজন কমাবে না, ডিটক্সিফাই করবে। এবার আমরা যদি জল খাই,
বা আমরা যদি যে হার্বস গুলো রয়েছে নর্মাল আমাদের স্পাইসেস এর মধ্যে সেগুলো রাখি, যেটা আপনি বললেন, তো ওটাতে আমাদের কাজ হয়ে যায়। কিন্তু সমস্যা হয়ে যায় পদ্ধতিগুলো একটু অন্যরকম হয়ে যায়। মানে বাজারে তো প্রচুর রকমের ডিটক্স ওয়াটার রয়েছে, এখন যদি একটা সোশ্যাল মিডিয়ার যে কোনো ভিডিও দেখা হয় সেখানে প্রচুর প্রচুর রেসিপি সবাইকে দিয়ে দেবে, কিন্তু আমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল হবে, আদৌ কি আমি এটা খেতে পারবো, বা আমার শরীরে কি স্যুট করবে, বা সত্যি কি ডিটক্স ওয়াটারের প্রয়োজন আছে, এটাও তো একটা বড় প্রশ্ন, যে আমার কি সত্যি ডিটক্স ওয়াটারের প্রয়োজন আছে, সেটাও একটা দেখার দরকার রয়েছে। কিন্তু এই হাইপের বশবর্তী হয়ে একটা ট্রেন্ড এলো এবং তার মধ্যে আমি ভাসিয়ে দিলাম নিজেকে। যেটা আপনি বললেন যে ওয়াটার ভাঙছে ফার্স্ট টাইম, কারণ আমাদের তো 70% বা 75% মতো জলই থাকে বডিতে। তো সেটা যখন ভাঙছে, সেখান থেকে আমার ওয়েট লস হচ্ছে খুব তাড়াতাড়ি। বা যারা লিকুইড ডায়েট দিয়ে থাকেন, অনেকেই আছে আমি দেখেছি, ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, তো লিকুইড ডায়েটের ওপরে তাদের ক্লায়েন্টদের রাখেন। তো লিকুইড ডায়েট দিলে সেখানে যদি সলিড ফুড না যায়, তার তখন তো আমার ওজন কমে যাবে, কিন্তু ডাইজেস্টিভ ডাইজেস্টিভ প্রবলেম। সিস্টেমটা ভুলে যাচ্ছে না হুম কয়েকদিনের জন্য কিভাবে কি করতে হয়। এবার যখন আমি আবার সলিড ডায়েটে ফিরছি, লিকুইড ডায়েট খেয়ে তো আমি আজীবন থাকবো না, হুম সলিড ডায়েটে ফিরছি, হয় ইনডাইজেশন, ডায়রিয়াল প্রবলেম সেগুলো হচ্ছে, এবং যে ওয়েটটা লস হয়েছিল তার ডাবল ওয়েট গেইন হচ্ছে, ব্যাক করছে, ব্যাক করে ভীষণ যায়। তাড়াতাড়ি ব্যাক করছে। এবং অনেক মানুষ আছেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা খুব তাড়াতাড়ি ওয়েটটাকে লসও করতে পারেন আবার ওয়েট গেইনও করতে পারেন, মানে শরীর মেটাবলিজমটাই এটাকে আমরা ইয়ো এফেক্ট বলি, যে হুম এই হুম বিষয়টাকে, সেইটাকে তখন আমরা খুব গুরুত্ব দিও, আচ্ছা আমি তো তাড়াতাড়ি ওয়েট লস করে ফেলবো, তাহলে অসুবিধা কি? একদমই তাই, এটাই সমস্যা হয়ে যায়। তো এবার এই ডিটক্স সাপ্লিমেন্ট বা ডিটক্স ওয়াটার বা ধরুন সাপ্লিমেন্টস এর কথা যেগুলো আমরা বললাম, এই জায়গা থেকে একটা সমস্যা হয়ে যায় মিল রিপ্লেসমেন্ট। হুম মানে এইভাবেই বিক্রি হয় জিনিসগুলো, সেল হয় যখন, বা যারা সেলার রয়েছেন তারা সেল করেন ব্যাপারটা এইভাবেই, এবং রীতিমতো ওটাকে হাইলাইটেড করা হয় কি মিল রিপ্লেসমেন্ট। মানে কোন একটা প্রোডাক্ট যেটা কিনা ডিটক্স টি বা ডিটক্স ওয়াটার বা কোনো পাউডার সাপ্লিমেন্ট, দ্যাট ইজ মিল রিপ্লেসমেন্ট। তো এই মিল রিপ্লেসমেন্ট ব্যাপারটা কি, বা অ্যাকচুয়ালি কি সত্যি এই প্রোডাক্ট গুলো দিয়ে আমরা মিল রিপ্লেসমেন্ট করতে পারি? একদমই না, মানে এক কথায় বলতে গেলে একদমই না। কারণ মিল রিপ্লেসমেন্ট, ধরো একটা ডিটক্স টি, সেটা অপরাজিতা ফুলের এক্সট্রাক্ট দিয়ে হতে পারে, সেটা ক্যামোমাইল টি হতে পারে, বা অন্য কোনো হার্বাল টি হতে পারে, সেটা কি আমার লাঞ্চের সমান হচ্ছে, না সেটা আমার ব্রেকফাস্টের সমান হচ্ছে? আমি ডিটক্স টি, ডিটক্স ওয়াটার থেকে বেসিক্যালি কি পাচ্ছি, কিছু ফাইটোকেমিক্যালস পাচ্ছি। আজকে ধরো আমি যদি গ্রিন টি কে বলি, যেটা আমার মেটাবলিজমকে বাড়ায়, যারা মনে করছেন গ্রিন টি খেলে আমার ওয়েট লস হবে, পাশাপাশি গ্রিন টি খেলে কিন্তু আমার বডি ডিহাইড্রেটেডও হয়ে পড়ে। মানে ওই যে এপিগ্যালোক্যাটেচিন যে বিষয়টা থাকে আর কি, নিউট্রাসিউটিক্যালস বলো, এবার সেইটা কিন্তু আমার বডিকে ডিহাইড্রেট করে দিতেও ভীষণ রকম এগিয়ে থাকে, যার জন্য মানে তুমি যদি গ্রিন টি খাও তাহলে অবশ্যই তোমাকে এক্সট্রা করে জলটাও খেতে হবে। কিন্তু মিল রিপ্লেসমেন্ট হিসেবে কি আমরা এই জিনিসগুলোকে কখনোই রাখবো? আমরা সেখান থেকে কি পেলাম? প্রোটিন পেলাম, কার্বোহাইড্রেট পেলাম, তাহলে আমার লাভটা কি হলো ডিটক্স ওয়াটার বা ডিটক্স টিকে মিল রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করে? সেটা কখনোই নয়, একেবারেই না, উল্টে শরীরের ক্ষতি। আমার মেটাবলিজম বাড়াচ্ছি, কিন্তু আমার কিসের ওপর মেটাবলিজমটাকে আমি করবো? আমার তো কিছু নেই সেই জায়গা থেকে, খাইনি তো খাবার। অনেকে আবার খালি পেটে রীতিমতো গ্রিন টি খাওয়া শুরু করে। ওইটা তো আরো ভুল, মানে খালি এই যে খালি পেটে গ্রিন টি, সকালবেলায় উঠেই গ্রিন টি, কিংবা ধরো ওই সেই চিরাচরিত লেবু আর মধু, লেবু মধু গরম জল, জল, লেবু জল। এই ধরনের যে জিনিসগুলো, তো এইটা আলটিমেটলি গিয়ে তো আমার এমটি স্টমাক, এবং তার উপরে আমি সেইটাকে আবার একটা দিয়ে দিলাম, তো উল্টো এফেক্ট, তো অ্যাডভার্স এফেক্ট। এবং অ্যাপেল সিডার ভিনিগার আজকাল ভীষণ হুম ফ্যাট বার্নার হিসেবে অ্যাপেল সিডার ভিনিগার, হুম কোন লেভেলে গেলে আমি ওভারওয়েট ব্যক্তিকে অ্যাপেল সিডার ভিনিগার প্রেসক্রাইব করতে পারি সেটাও একটু জানা উচিত না? সবার জন্য তো অ্যাপেল সিডার ভিনিগার নয়, বরং আমি যদি মাসের পর মাস খেতে থাকি তখন দেখা যাবে আমার কিন্তু
মানে সেই পেশেন্টের দেখা যাবে অস্টিওপোরোসিসের মতন সমস্যা হয়ে যাচ্ছে অ্যাপেল সিডার ভিনিগারে। মানে ফ্যাট বার্নার হিসেবে কাজ করছে ঠিকই, তার দাঁতের এনামেল নষ্ট হয়ে যাচ্ছে, তার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমে দেখা যাবে যে গ্যাস্ট্রাইটিস হয়ে যাচ্ছে, সেটা তো ঠিক নয়। মেনলি তো অ্যাসিডিক অ্যাসিড, এটা আমাকে মানতে হবে, মানে ভিনিগার হোক বা অ্যাপেল সিডার ভিনিগার হোক, জিনিসটা তো অ্যাসিড। তো আমি যদি সেটাকে খেতে শুরু করি, তো কিডনি স্টোনের প্রবলেম, জিআই ডিজিজ, রিফ্লাক্স, যে সমস্ত গ্যাস্ট্রাইটিসের প্রবলেম গুলো, এটা তো আসতেই থাকে এবং খুব কমন এইগুলো। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কিছু আমাদের যেগুলো বিউটি প্রোডাক্ট সেল করে, এরকম কিছু অ্যাপ বা অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানেও কিন্তু কিছু গামিজ বা কোনো ক্যান্ডিজ বিক্রি হয়। আর মেয়েরা এগুলো খুব পছন্দ করে, মেয়েরা এখন ছেলেরাওর মধ্যেও রয়েছে, সকলেই খুব বেশি অ্যাকসেপ্টেবল জিনিসগুলো। ওখানে ওরকম অ্যাপেল সিডার ভিনিগারের কিছু ফ্লেভারিং এজেন্ট দেয়া কিছু গ্যামিজ, গাম বা কোনো ক্যান্ডি, কোনো ধরনের চকলেট, এরকম ধরনের কিছু রয়েছে। এবং এগুলো কিন্তু বেশ নামকরা কোম্পানিরও রয়েছে, এবং সেগুলো কিন্তু মানুষ খুব কেনে এবং কিনে রীতিমতো খায়। ওখানে হয়তো ওরকমই কিছু থাকে, যে বায়োটিন রিচ, ভিটামিন সি রিচ, তুমি বিভিন্ন কোম্পানি দেখবে বায়োটিন রিচ প্রোডাক্ট বলো, বা এই যে বললাম জিনসেং এর কথা, এনার্জি দেবে জিনসেং, তো জিনসেং আছে, ঠিক আছে চলো, মানে আমার একটা অ্যান্টি এজিং বিষয় চলে আসছে এই জায়গা থেকে। বা আজকে যে স্কিনের কথা বলছো যখন, হাইলুরোনিক অ্যাসিড, সেটাও কিন্তু ভীষণ দেদার মাত্রায় ব্যবহার হচ্ছে। হাইলুরোনিক অ্যাসিড শুধু যে ক্রিমের মধ্যেই থাকছে নায়াসিনামাইড বা হাইলুরোনিক অ্যাসিড সেটা নয়, সাপ্লিমেন্টস এর মধ্যেও থাকছে। এবার মানুষজন হু হু করে সেগুলোকে কিনছে। আর অনেকের আরেকটা জিনিসের ধারণা, ডিটক্স ওয়াটার নিয়ে বলছো যখন, যে ডিটক্স ওয়াটার খেলে বোধহয় আমার বডির কমপ্লেক্সন চেঞ্জ হয়ে যাবে। এইটা কিন্তু অনেকে মনে করেন একটা মিথ, চরম মিথ। ডিটক্স ওয়াটার খেলে বডির কমপ্লেক্সন চেঞ্জ হতে পারে না। মানে আমার মেলানিন সিক্রিশন যেমন আছে সেরকম থাকবে, কি করে আমার মেলানিন সিক্রিশন কমবে বা বাড়বে? আমার বডি হাইড্রেটেড হবে অবশ্যই, হয়তো যেটা আমাকে ভীষণ রুক্ষ শুষ্ক লাগতো, এনার্জি কমে গেছে লাগতো, সেইটা আমি একটু চনমনে ফিল করতে পারি, বা সেই জায়গা থেকে আমার স্কিনটা একটু গ্লো করতে পারে। শুধু ডিটক্স ওয়াটারের জন্য অবশ্য বলবো না, অবশ্যই খাবার দাবারটা নর্মাল খেতে হবে, কিন্তু কমপ্লেক্সন চেঞ্জ হওয়ার বিষয়টা, সেটা একটা মিথ। একদমই তাই। আর অনেক সময় দেখা যায় কিছু কাটা ফল বা সবজি, মানে ডিটক্স ওয়াটার কিন্তু অনেক রকমের হয়, সেটা আমি মেথি দিয়ে একদম। বানাতে পারি, সিডস দিয়ে বানাতে পারি, বা আদা, হলুদ, এগুলো অ্যাকচুয়ালি অ্যান্টি ইনফ্লামেটরি জিনিস বা স্পাইসেস, যেগুলো আমাদের রান্নাঘরেই প্রেজেন্ট, তো সেগুলোকে আমরা ভুলে যাই। বা দারচিনি, দারচিনির প্রচুর গুণাগুণ আছে, আমরা অনেকটাই জানি, ডায়াবেটিস থেকে আরম্ভ করে রীতিমতো সবকিছুতে, ইমব্যালেন্সে, হরমোনাল ওয়েট লসে ইমব্যালেন্সে তো রয়েছেই। প্রচুর কাজ করে, ওয়েট লসেও রয়েছে। কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন কিছু কাটা ফল ও সবজি মিলে মিশে একটাকে সারা রাত ধরে ফার্মেন্ট করে রাখা হয় এবং সেই জলটাকে খাওয়ায়। এটা কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়? কারণ একটা, আমরা যখন রাস্তায়, আমরা জানি ছোট থেকে একটা পড়েছি, যাদের হয়তো কোনো জ্ঞান নেই, যারা নর্মাল লেম্যান, বা আমরা যখন ছোট ছিলাম, আমরা এটাই জানতাম, বা আমাদের মায়েরা এরকম ভাবে আমাদেরকে বোঝাতেন যে রাস্তার কাটা ফল বা সবজি আমরা খাবো না, তুমি বাড়িতে আমরা তোমাকে ফল কেটে দেবো, তুমি খাবে। তো রাস্তার কাটা ফল সবজি আমাদের এমনিই বারণ করা হতো, বিভিন্ন ধরনের মাইক্রোবস বা মাছি বসে ওর মধ্যে, এগুলো থেকেও আমাদের এইভাবে বলার হতো বা বোঝানো হতো। কিন্তু সেই কাটা ফল বা সবজিগুলোকে সেইটা দিয়ে যখন একটা, বানানো হচ্ছে। হ্যাঁ, এবং রেখে দেওয়া হয় রীতিমতো 7-8 ঘন্টা, মানে সেখানে অলরেডি ফার্মেন্টেশন প্রসেস হ্যাঁ, শুরু শুরু হয়ে হয়ে গেছে। যাচ্ছে। তো এবং সেই ক্ষেত্রে তাও কি? সেটাও যদি ধরো তুমি রেফ্রিজারেশন মানে রেফ্রিজারেটরে রাখো, তাও হুম। ফার্মেন্টেশন লেভেলটা তার কম থাকে, মানে এনজাইম অ্যাক্টিভিটিটা তার একটু কমে যাচ্ছে। কিন্তু এমনিতে যদি রাখা হয় তখন কিন্তু এনজাইম অ্যাক্টিভিটিটা নর্মাল থাকছে, বিশেষ করে রুম টেম্পারেচার। তাই ফার্মেন্টেশন হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং ওই যে অ্যাডভার্স এফেক্ট শুরু হয়ে যাবে। তার থেকে ডিটক্স ওয়াটার, এখন কাটা আম দিয়েও ডিটক্স ওয়াটার কিন্তু বানানো যায়, মানে কাটা আম, কাটা স্ট্রবেরি, সেগুলো দিয়েও ডিটক্স ওয়াটার বানানো যেতে পারে। পালং পাতা, সেটা দিয়েও ডিটক্স ওয়াটার বানানো যেতে পারে। তো সেইটা আমাকে একটু বুঝতে হবে যে কোন ডিটক্স ওয়াটারটা আলটিমেটলি বেটার। আর কাটা জিনিসটা বোধহয় এমনি খেলেই সুবিধাজনক ডিটক্স ওয়াটারের থেকে। মানে আমি শশার একটা টুকরো দেওয়ার থেকে যদি আমি এমনি শশাটাকে খাই, তাহলেও তো আমার বডি তো ডিটক্সিফাই করবে, তাই না?
এটার একটা ভালো উদাহরণ মতো এটা হয় যে আমরা যখন শশা কেটে খাই দেখতে পাবো যে ভীষণ ভাবে ময়েশ্চার রয়েছে বা জলীয় উপাদানটা খুব রয়েছে, কিন্তু ওই কাটা শশাকে যদি আমরা এমনি ফেলে রাখি নর্মাল শুকিয়ে রেগুলার যাবে। টেম্পারেচারে, একদম, তাহলে সেটা কেন হচ্ছে এখান থেকেও তো বোঝার উপায় থাকে যে ন্যাচারাল ওয়াটারটাই যদি লস হয়ে যায়, তা আমি ওইটাকে সেটাই। যখন 8 ঘন্টা 9 ঘন্টার জন্য এভাবে ডুবিয়ে রেখে দিচ্ছি একটা জলের মধ্যে, সেখানে কিরকম ভাবে অ্যাডভার্স এফেক্ট হতে পারে, মানে বিপরীত ফল হয়ে যাবে। সেটা তো আমার শরীরের জন্য খুবই মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে দেবে, সেটাই। বিশেষ করে মেটাবলিজমের উপরে এই সমস্যাগুলো রয়ে যায়। তো আমরা মিল রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলছিলাম যে মিল রিপ্লেসমেন্টটা কখনোই এভাবে পসিবল হয় না, কিন্তু একটা প্রবলেম হয়ে যায় ওই ওয়েট লসের সাথে। কারণ মানুষ যারা ওয়েট লসের প্রোগ্রামে রয়েছেন বা যারা ওয়েট লসের মধ্যে দিয়ে যাচ্ছেন বা কেউ কারো আন্ডারে যদি থেকে থাকেন বা কোনো সাপ্লিমেন্টের মধ্যেও যদি থাকেন, তো ওটাই আসে যে মিল রিপ্লেসমেন্ট করলে ওয়েট লসটা খুব তাড়াতাড়ি হয় এবং সেই জায়গায় একটা সাপ্লিমেন্ট। তো ওয়েট লসের সাথে মিল রিপ্লেসমেন্টের এর ভূমিকাটা কি, বা অ্যাকচুয়ালি কি এটা ওয়েট লস যারা করছেন বা ওয়েট লস ট্রেনিং এ যারা রয়েছেন তাদের কি এটা করাটা ঠিক হচ্ছে? দেখো, ভাত রুটি খেয়েও কিন্তু ওয়েট লস করা যায়। হঠাৎ করে এখন ডায়েট মানে মানুষের একটা ধারণা হয়ে গেছে, তো ডায়েটিশিয়ান বোধহয় আমাকে কিছু খেতে দেবে না, এই একটা ধারণা চিরাচরিত মানুষের কাছে থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমি নর্মাল যে ব্যক্তি আজকে ভাত খেতে অভ্যস্ত বা যে ব্যক্তি রুটি খেতে অভ্যস্ত, তাকে আমি হয়তো কিছুটা মডিফাই করতে পারি, কিন্তু পুরোপুরি তাকে যদি আমি বলি যে না আপনি দুপুরের লাঞ্চটা একদম স্কিপ করে দিয়ে একটা প্রোটিন সাপ্লিমেন্টস নিন, এবার ডায়েটিশিয়ান বলেছেন বা আমার জিম ট্রেনার বলেছেন বলে আমি অনিচ্ছা সত্ত্বেও জিনিসটাকে খাচ্ছি, বা বলতে পারো গলাধকরণ করছি, ইচ্ছা করছে না তাও আমি খাচ্ছি, সেখানে হ্যাঁ এফেক্ট হয়তো থাকবে শরীরের ওপরে, একটু আমার ওয়েট লস হবে, একটু হালকা লাগবে নিজেকে, কিন্তু সেটা বেশি দিনের জন্য নয়। কারণ আমি যখন আবার পুরোনো রেজিমেনে ফিরবো, যে ওয়েটটা আমি লস করেছিলাম দেখা যাবে যে সমপরিমাণ ওয়েট হয়তো আমি খুব তাড়াতাড়ি গেইন করে ফেলছি। তাহলে আমার বক্তব্য হচ্ছে নর্মাল আমাদের অঞ্চলের যা খাবার, আমি সেই খাবারের ওপর ভিত্তি করে ওয়েটটা লস করি। আর যদি ওয়েট গেইনও করতে হয়, যারা ওয়েট গেইনের জন্য করছেন তারাও সেই খাবারের ওপর ভিত্তি করে। হ্যাঁ, এবার যদি তার হয়তো সেই সময়টা হচ্ছে না, ধরো আমি লাঞ্চটা গুছিয়ে খাবার মতন আমার সময় হচ্ছে না, কাজের প্রেশার রয়েছে বা বাইরে বাইরে কাজ করি, এত ভাত তরকারি খাবার মতন সময় নেই, তখন আমি একটা শেক রাখতে পারি, যেটা খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে। কিন্তু অহেতুক আমি ওইটা খেলাম, তারপরে আবার একটা শেক খেলাম, তারপরে আবার আমি ইভিনিং স্ন্যাক খেলাম, এক্সট্রা লোড হয়ে গেল না কোথাও না কোথাও, সেটার প্রয়োজন নেই। আর যারা এই হোস্টেলে, ইন্টারমিটেন্ট ফাস্টিং বা ডিটক্স প্ল্যান সেটাও সবার জন্য নয়, একটু শরীরের অবস্থা বুঝে তবে করাটা উচিত। একদমই, যারা সবে সবে সি সেকশন থেকে এসেছেন বা বাচ্চা হয়তো 6 মাস কি 7-8 মাস এরকম আছে, তাদের কিন্তু খুব তাড়া থাকে যেন তেন প্রকারণে ওয়েটটা আমাকে এক্ষুনি কমানো। ওয়েট লস করে ফেলতে হবে। তাদের ক্ষেত্রে খুবই সমস্যা হয়ে যায় এবং তখনই কিন্তু তারা বেশিরভাগ ইন্টারমিডিয়েট ফাস্টিং বা এই ধরনের জিনিসগুলোতে বেশি ঢুকে পড়েন, কিন্তু এটা কিন্তু বেশি দিন কন্টিনিউ করতে পারেন না। এবং যখন ফিরে আসে তখন দেখা যায় যে যতটা না লস করলো তার থেকে বেশি গেইন করে বেশি চলে গেইন এলো। হয়ে গেল। সেটা আর অবশ্যই, আর দেখো ল্যাকটেশন পিরিয়ডে তো উচিত নয়, তাই না? 1 বছর 6 মাসের একদম, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তার পরের 6 মাস, প্রথম 1 বছর একদমই উচিত নয়। মায়ের ক্ষতি বাচ্চার ক্ষতি দুজনেরই ক্ষতি, তাহলে অহেতুক আমি কেন তখন, তখন আমি কিছু কিছু এক্সারসাইজ যেগুলো লাইট এক্সারসাইজ হয় সেগুলোতে ঢুকি। হুম, আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের জায়গাটা না একটা ত্রিভুজের ওপর নির্ভর করে। মানে এক হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, 2 হচ্ছে যে প্রপার স্লিপ দরকার আছে, 3 হচ্ছে ঠিকঠাক ডায়েট পোর্শন। এই 3টে জিনিসের যে কোনো একটা যদি গন্ডগোল হয় তাহলে বাকি জিনিসগুলোও হ্যাম্পার হবে, হতে বাধ্য। আর নর্মাল রেগুলার দিনে স্ট্রেস বা অ্যাংজাইটি একটু বেড়ে যাচ্ছে সকলের হুম। মধ্যে। মানে যতটা না স্ট্রেস, আমাদের একটা ওয়ার্ক রিলেটেড স্ট্রেস থাকবে বা সাংসারিক জীবনের একটা স্ট্রেস থাকবে, সেটা খুব কমন, কিন্তু মানুষ কি হয় ওভার থিঙ্কিং এর জন্য বা অ্যাংশাস হয়ে গিয়ে একটু বেশি, বা আমার ওয়েট কমছে না, এই যারা ওয়েট লস ইয়েতে রয়েছে তাদের মধ্যে একটা ভীষণ ভাবে স্ট্রেস কাজ করে যে আমার তো একদম ওয়েট কমলো না, মাত্র 2 কেজি কমলো বা আমার 1 কেজি কমলো, এ বাবা কমলোই না।
তো এইরকম একটা জায়গা থেকে তারা মারাত্মক লেভেলের স্ট্রেস নিতে থাকেন এবং সেই জায়গায় একটা সমস্যা হয়ে যায়। তো তাদের ক্ষেত্রেও কি একইভাবে এটা অ্যাডভার্স এফেক্টে আসবে? স্ট্রেস যদি থাকে তাহলে কর্টিসল হরমোন বেশি সিক্রিশন হবে, সেখান থেকে তোমার গ্লুকোনিওজেনেসিস বাড়বে, সেখান থেকে মাসেল ওয়াস্টিং উল্টো দিক থেকে হবে, এদিকে লাইপোজেনেসিস হবে। মানে সবগুলোই দেখো কোথাও না কোথাও ভীষণ রকম ইন্টারলিঙ্কড রয়েছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে স্ট্রেস থেকে আস্তে আস্তে এই যে থাইরয়েডের সমস্যা, এই যে ডায়াবেটিসের সমস্যা, এগুলো প্রত্যেকটা লাইফস্টাইল ডিসঅর্ডার, কোনোটাই লাইফস্টাইল ডিসঅর্ডারের বাইরে নয়। আজকে গাউট বলো, এগুলো সবই লাইফস্টাইল ডিসঅর্ডার, একটার পর একটা কিন্তু আসতে থাকছে। এবং ওভারওয়েট, ডায়াবেটিসকে যেরকম সাইলেন্ট কিলার বলা হয়, ওবেসিটি বা ওভারওয়েট বিষয়টাও কিন্তু একদম সেম রেঞ্জে যাচ্ছে। সেটা স্ট্রেস থেকেও হতে পারে। আমি হয়তো আমার স্ট্রেসের কারণে সঠিক সময়, কোনো কারণে কাজের প্রেশার বা যাই কিছু হোক না কেন, সঠিক সময় খাচ্ছি না, খেতে পারছি না। এবার তারপরে যখন আমি খেতে শুরু করলাম, তখন তো আমি রীতিমতন মানে গোগ্রাসে খাওয়া যাকে বলে, হাতের সামনে যা পেয়েছি সেটা খাচ্ছি, গবলিং এফেক্ট কাজ করছে। তাহলে সেটা তো আমার ওয়েট লস কোথায় করবে, ওয়েটটা গেইন করবে। যে জন্য আমরা বলি টাইমে যদি খেতে পারেন তাহলে ওয়েটটা তাড়াতাড়ি কমবে। মিল স্কিপ করে কখনো ওয়েট কমে না, মিলটা টাইমে নিলে ওয়েটটা কমবে। আর ঘুম যদি ঠিক মতন না হয় তাহলেও স্ট্রেস বাড়বে, স্বাভাবিক। আমাদের ব্রেনকেও তো একটু সময় দিতে হবে তার নিজের কাজগুলো গোছানোর জন্য। একদমই তাই। আমরা একদমই শেষেই চলে এসেছি। তো সেখানে এরকম কারোর যদি কিছু কোয়েরি থাকে করতে পারেন বা পরেও করতে পারেন। যারা পরবর্তীতে সেশনটা দেখবেন তারাও কমেন্ট সেকশনে জানিয়ে রাখতে পারেন। কারোর যদি কিছু জানার থাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা একদম যদি সামারাইজ করি ব্যাপারটাকে, কারণ টোটাল সাপ্লিমেন্ট নিয়ে অনেক আলোচনা হলো, পাউডার প্রোডাক্টস বা ডিটক্সিফিকেশন নিয়েও আলোচনা হয়েছে। তো অল ওভার যদি এটাকে আমরা এক জায়গাতে একটা সুতোতে বাঁধার চেষ্টা করি, সেই জায়গা থেকে সামারাইজ করে আপনি আমাদেরকে কি বলতে মানে কি বলবেন আমাদের ভিউয়ার্সদের জন্য, বা কোনো সাজেশন যদি আপনার থেকে থাকে? প্রথম সাজেশন অবশ্যই সেটা হচ্ছে যে যে কোনো সাপ্লিমেন্টস, যে কোনো ফুড প্রোডাক্ট, সেটা একটা নর্মাল বিস্কিটও হতে পারে, একটু প্যাকেজিংটার পিছন দিকটা পড়ে দেখুন, এটা সবার আগে প্রয়োজন। কারণ আমরা অনেক সময় সাপ্লিমেন্টসের শুধুমাত্র অ্যাডভার্টাইজিং প্যাকেজিং দেখে ছুটছি, সেইটা পড়াটা প্র্যাকটিস করতে হবে, কতটা কি আছে একটু বুঝে নি। দ্বিতীয় কথা হচ্ছে, আমার পাশের বাড়ির অমুকে খাচ্ছে বলেই আমাকে খেতে হবে, সেটা নাও হতে পারে, আমার শরীরের জন্য সেটা এফেক্টিভ নাও হতে পারে, সেটা আমাকে বুঝতে হবে। আমরা যখন ডাক্তারের পরামর্শের ক্ষেত্রে যাই, তুমি ভেবে দেখো কখনো কি আমরা, খুব রেয়ার, বলি না বলবো না, বলি, কিন্তু তাও, যে হয়তো কারুর হয়তো কিডনির একটা সমস্যা হয়েছে, সেই ওষুধটা কি আমি এনে খেয়ে নেবো? করি না। তাহলে ডায়েটের ক্ষেত্রে সেটা কেন হবে? একটু যদি আমরা কনসার্ন হই এক্ষেত্রে, তাহলে বোধহয় বেটার একটু সার্টিফাইড মানুষের কাছে যাওয়াটা দরকার। আমরা ডাক্তারের ক্ষেত্রেও অনেক রিভিউ দেখি, এইটা ভালো না, এইটা ভালো না, এনার নাম আছে ওনার। তাহলে ডায়েটিশিয়ানের ক্ষেত্রে বা নিউট্রিশনিস্টের ক্ষেত্রে সেই জায়গাটা একটু দেখবো। সাপ্লিমেন্টস কিছু ক্ষেত্রে ভালো, হয়তো বয়স্ক মানুষ যিনি রয়েছেন, তিনি কোনো কারণে, বার্ধক্যজনিত কারণে হয়তো তিনি সলিড খাবারটা খেতে পারছেন না, সেক্ষেত্রে আমরা তাকে সাপ্লিমেন্টস দিতে পারি। বা ধরো যার ওবেসিটিতে লাইপোসাকশনের মতন অপারেশন হয়েছে, বা দেখা যাচ্ছে যে হয়তো কোনো বিলিয়ারি ট্র্যাক্টের কোনো অপারেশন হয়েছে, সেই জায়গা থেকে কিছু সাপ্লিমেন্টস তাকে দেওয়া হয়ে থাকে যাতে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় বিষয়টা। মানে আজকে কি বলবো, ধরো স্টমাকের একটা পোর্শনকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই জায়গা থেকে তো আমার যদি সলিড ফুড, আমার খাবারটা হজম করতে, মানে আমার স্টমাক হজম করতে পারছে না, তখন এমন সাপ্লিমেন্টস দেওয়া হলো, অ্যামাইনো অ্যাসিড সাপ্লিমেন্টস বা আজকে কার্বোহাইড্রেটের সাপ্লিমেন্ট, যেটা ডিরেক্টলি অ্যাবজর্ব হবে, সেই দিক থেকে সাপ্লিমেন্টস ভালো। কিন্তু নর্মাল খাবার দাবার খাচ্ছি, ভাত ডাল সব খাচ্ছি, তার উপরে ওই টিভিতে অ্যাড দেখছি বলেই আমি সাপ্লিমেন্টস এর পিছনে দৌড়বো বেশি পয়সা খরচ করে, সেটা নয়। মানে একটু মানুষকে
শিক্ষিত হতে হবে এই দিক থেকে যে প্যাকেজিং দেখে দৌড়বো না, আর দামি জিনিস মানেই সবসময় ভালো জিনিস হবে সেটাও নাও হতে পারে। প্রচুর দামি প্রোডাক্ট বাজারে আছে যেগুলো আলটিমেটলি দেখা যায় চিনির গোলা ছাড়া আর কিচ্ছু নয়। একদমই তাই। মানে আলটিমেটলি আমরা যদি একটু নিজেদের জন্য ভাবি, বা ছোট থেকে আমরা যদি শুরু করি, বা একটি বাচ্চাকেও যদি আমরা সেইভাবে ট্রেন করতে পারি, বা আমাদের নিজেদের কিছু পরিবর্তন যদি প্রত্যেক দিনের জীবনে একটু করে আনি, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে আমরা চটজলদি জিনিসটা নিতে খুব বেশি পছন্দ করি কিন্তু নিজেদের লাইফস্টাইলটা চেঞ্জ করি না। তো এইটা যদি একটু চেঞ্জ করি, আমরা জানি যে আপনি যেটা বললেন জিনিসটা খারাপ আমরা জানি, কিন্তু তারপর আমাদের মধ্যে গিল্টি ফিলিং কাজ করে যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা শুধরে যাই না। তো এই জায়গা থেকে যদি একটু নিজেকে, মানে মানুষ সত্যি লাইফস্টাইল চেঞ্জের কথা খুব কম ভাবে। একটু হেলথ প্রমোশনের প্রয়োজন আছে। হ্যাঁ, সেই জন্যই আর কি অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করা, যাতে মানুষের মধ্যে এটা পৌঁছায়, এই বার্তাটা পৌঁছায় যে কোথাও গিয়ে আমাদের এবার বোধহয় ভাবার সময় এসেছে, কনসার্ন হওয়ার টাইম এসেছে, নিজের জন্য একটু ভাবা, বা বা আমরা আগামী দিনে কিভাবে একটা জগৎ যে তৈরি করতে চলেছি, বা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সেটা কিভাবে তৈরি করবো, সেটা বোধহয় আমাদের মধ্যেই কোথাও রয়েছে। তো আপনি আমাদের খুব সুন্দরভাবে সেটাই বুঝিয়ে দিলেন। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, বা আমাদের ভিউয়ার্সদের এতটা ভালো করে বোঝানোর জন্য, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা তোমাকেও থ্যাংক রাখবো। ইউ যে আমাকে ডাকার জন্য। মানে এতগুলো ইনফরমেশন ধরো তুমিও দিয়েছো, এটাও ঠিক কথা, তো সেগুলো শেয়ার করা, কারণ প্র্যাকটিসে থাকলে তখন এই ধরনের জিনিসগুলো আমরা শেয়ার করতে পারি না, বিভিন্ন পেশেন্টকে আমরা দেখলে সেগুলোকে বুঝতে পারি সাধারণ বুঝতে মানুষ পারি কতটা জানছে তাদের ব্যাপারে। একদম। সবটাই তো আমরা মানে আমরা যা কাজ করছি বা আমাদের প্র্যাকটিস, সেই জায়গা থেকেই সকলের সামনে তুলে ধরার চেষ্টা, আগামী দিনেও সেই চেষ্টাই থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা ছিলেন এতক্ষণ ধরে আমাদের সাথে। আর দেখেছেন, অনেকেই দেখছেন, এখন আমি সেটা দেখতে পাচ্ছি, তো সেশনটা দেখছেন, যাদের কোনো রকমের কোয়ারি বা কিছু যেগুলো মনে আসবে সেগুলো করতে পারেন, ইনবক্সেও বলতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম এই সেশনটার জন্য। আশা রাখবো আগামী দিনে অন্য কোনো টপিকে নিশ্চয়ই আবার আপনাকে পাবো, সময় যদি হয় আমাদের পারমিট করে। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন।